ব্রিটেন ভার্সেস জাপান, যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের আঁচে পুড়ছে ভারতবর্ষ। কলকাতা থেকে রওনা দিল দুই বন্ধু। গন্তব্য চট্টগ্রাম। শহরের ঘুম কেড়ে নিয়েছে লাগাতার যুদ্ধ বিমান। সাইরেনের শব্দে ধামাচাপা পড়ছে মানুষের আর্তনাদ। হারিয়ে গেল মীরা, নাকি এও কোনো রাজনৈতিক চক্রান্ত? সাবধান মঙ্গো, জ্বলে উঠছে অগ্নিশিখা। নমস্কার শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন থ্রিলার 10। কমেন্ট বক্সে মতামত জানানোর জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। অনেক শ্রোতা বন্ধুই গল্প নিয়ে মতামত জানিয়ে চ্যানেলে নতুন গল্প শুনবার আবদার করেন। এক্ষেত্রে আপনারা থ্রিলার 10কে সাবস্ক্রাইব না করলে চ্যানেল সুষ্ঠুভাবে এগিয়ে নিয়ে যাওয়া আরও চ্যালেঞ্জিং হয়ে যাবে। তাই গল্প শুনতে শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আমাদের আজকের নিবেদন প্রভাবতী দেবীর লেখা গোয়েন্দা শিখা সিরিজের প্রথম গল্প অগ্নিশিখা। গল্প পাঠে আলাপন। অন্যান্য চরিত্রে দিতিপ্রিয়া, বর্ণালী, উর্মি, বিশ্বজিৎ, অভিষেক, দেবজিৎ, অমিত, অতনু, কৌশিক, হ্যাপি, বাল্মীকি, ঋষিতা, প্রিয়াঙ্কা ও মলয়। চলুন তাহলে শুরু করা যাক আজকের গল্প। দ্বিতীয় মহাযুদ্ধের আগুন তখন ভারতের পূর্ব সীমান্ত পর্যন্ত ছড়িয়ে পড়েছে। ব্রহ্মদেশ অধিকার করে দুর্ধর্ষ জাপানি বাহিনী তখন লোলুপ দৃষ্টিতে তাকাচ্ছে পশ্চিমের দিকে। লক্ষ্য তাদের ভারতবর্ষ। দিনের পর দিন খবর আসছে তাদের অগ্রগতির। জাপানি বাহিনীর ভারতের মাটিতে প্রবেশ করবার স্থলপথে দুটি মাত্র রাস্তা। এক মণিপুর রাজ্যের কোহিমার পথ, আর একটা হচ্ছে চট্টগ্রামের পথ। ব্রহ্ম সীমান্ত থেকে চট্টগ্রামের দূরত্বও বেশি নয়। তাই জাপানি বাহিনীর অগ্রগতির সংবাদ প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গেই শুরু হয়ে যায় চট্টগ্রাম থেকে পালাবার ধুম। সবাই পালাতে ব্যস্ত। ঘরবাড়ি, ব্যবসা বাণিজ্য সব কিছু ফেলে রেখে মানুষ তখন পালাচ্ছে নিরাপদ দূরত্বে, প্রাণরক্ষার স্বাভাবিক তাগিদে। কিন্তু ঠিক এই পরিস্থিতিতেই শিখা ঠিক করল সে যাবে চট্টগ্রামে, তার কাকার কাছে। যুদ্ধের ভয়াবহতাকে এতকাল শুধু বইয়েতেই পড়েছে শিখা। আজ যখন হঠাৎ সুযোগটা এসেই গেল, তখন সে কেন চুপ করে বসে থাকবে ঘরের কোণে? সে দুচোখ ভরে দেখবে যুদ্ধের তাণ্ডব নৃত্য, তার প্রলয়ঙ্করী ধ্বংসলীলা। সুযোগটা হঠাৎই এসেছে। তার কাকা মেজর অতুল কৃষ্ণ রায়, উচ্চপদস্থ মিলিটারি অফিসার। এতদিন তিনি ভারতের নানান জায়গায় কাটালেও কিছুদিন আগে তিনি বদলি হন দূর প্রাচ্য সীমান্তে। সৌভাগ্যক্রমে চট্টগ্রামে পোস্টেড হন তিনি। চট্টগ্রাম শহরে তাদের নিজস্ব বাড়ি থাকায় সেখানেই উঠেছেন তিনি বলে চিঠিতে লিখেছেন শিখার কাছে। এই কারণেই শিখা ভাবল যে সে যদি চট্টগ্রামে তার কাকার কাছে গিয়ে হাজির হয়, তাহলে বহুদিন পরে কাকার সঙ্গেও দেখা হবে, আবার যুদ্ধটাকেও হয়তো দেখা যাবে। শিখার দুঃসাহসিক অভিযান প্রিয় মন নেচে ওঠে। সে চট্টগ্রামে যাবে ঠিক করে। শিখার কলেজের বন্ধুরা অবাক হয়ে যায় তার কথা শুনে। এই সময় সকলেই নিরাপদ স্থানে পালিয়ে যেতে চাইছে, কিন্তু শিখা যেতে চায় কিনা
বিপদের সম্ভাবনা যেখানে বেশি সেইখানে। চট্টগ্রাম আমার জন্মভূমি, ছোটবেলার ক্রীড়াভূমি। চট্টগ্রামের গাছপালা, নদ নদী, পাহাড় পর্বত সকলের সঙ্গেই আমার অবিচ্ছেদ্য সম্পর্ক রয়েছে। এই চট্টগ্রাম যদি জাপানিদের বোমায় বিধ্বস্ত হয়, তার আগে একবার গিয়ে দেখে নেব না আমার জন্মভূমিকে? সত্যি ধন্যী মেয়ে বাবা তুই, বুকে একটুও ভয় নেই? কিসের ভয়? মৃত্যুর। সে তো একদিন হবেই, তা বলে মনের ইচ্ছাকে চেপে থাকি কি করে বলতো? মীরা এতক্ষণ চুপ করেছিল। সে বলল, আমিও যাব শিখা তোর সঙ্গে। বেশ তো, চল না। কিন্তু তোর মা বাবার কি মত হবে? তাদেরকে না জানিয়েই যাব। তারা তো আর এখন দিল্লি থেকে ফিরছে না। কলেজেও তো আমার এখন ছুটি রয়েছে। তোদের দেশ দেখবার প্রচুর সুযোগ। আর তোদের যখন সেখানে বাড়ি রয়েইছে, তুইও সঙ্গে রইলি, তাহলে আর ভয়টা কিসের? তাহলে আর কি, গোছগাছ করে নে, কালই রওনা হব। চট্টগ্রামে নিজের বাড়িতে এসেছে শিখা, সঙ্গে তার কলেজের বন্ধু মীরা। সারাদিন ধরে খুঁটিয়ে খুঁটিয়ে তাকে শিখা দেখালো দোকান, বাজার, তাদের স্কুল এবং নিজেদের হাতে গড়া ক্লাব। কিন্তু দেখিয়ে যেন আনন্দ পায় না শিখা। দোকান বেশিরভাগই বন্ধ, বাজারে লোক নেই, বাড়িগুলো সব কেমন যেন ফাঁকা ফাঁকা। ছোটবেলাকার বন্ধু বান্ধবও কেউ নেই, প্রায় প্রত্যেকেরই বিয়ে হয়ে গেছে। আর যারা ছিল তারা প্রাণ ভয়ে ভিটে মাটি ছেড়ে কোথায় যেন পালিয়েছে। নেহাত যেসব অধিবাসীদের যাওয়ার কোনো উপায় নেই, তারাই ভগবানের নাম স্মরণ করে পড়ে আছে এখানে। শিখা তার শৈশবের গল্প বলে। গল্প বলা যেন শেষই হয় না শিখার। মীরারও ধৈর্যচ্যুতি ঘটে না, বরং সে আনন্দই পায়। চুপ করে শুনে যায় শিখার বাল্য জীবনের গল্প। রাত্রে শুয়ে শুয়ে বহুক্ষণ গল্প চলল। গল্প শুনতে শুনতে কখন যে ঘুমিয়ে পড়েছে মীরা ঠিক নেই। শিখাও ঘুমানোর চেষ্টা করছে, কিন্তু হঠাৎ সাইরেন বেজে উঠল। ধর্মর করে উঠে বসে শিখা মীরাকেও ডেকে তোলে। সাইরেনের শব্দ সেও শুনতে পায়। কোনো কথা বলবার অবসর পায় না শিখা। তার হাত ধরে টানতে টানতে নিয়ে চলে শেল্টারের খোঁজে। পরিত্রাহী রবে লোক ছুটে আসছে শেল্টারের দিকে। ভিড়ের মাঝে ছিটকে পড়ে ওরা দুজন দুদিকে। তখনও সাইরেন বেজে চলেছে। বিপন্ন নরনারীর করুণ বিলাপের অনুকরণ করেই সেটা বিপদের সংকেত জানিয়ে চলেছে। সচকিত হয়ে উঠেছে শহরবাসী। ঘুমন্ত লোকের ঘুম ভেঙে গেছে। সদ্য জাগ্রত শিশুর কান্না শোনা যায়। মা তাকে বুকে তুলে নিয়ে নিরাপদ আশ্রয়স্থলের দিকে ছুটে চলে। সাইরেন থামবার আগেই বোমা ফাটার শব্দে যেন কান ফেটে যায়। আকাশের বুক থেকে ভেসে আসে জাপানি বোমারু বিমানের খড়খড় শব্দ। একখানা দুখানা নয়, বেশ অনেকগুলো। নিষ্প্রদীপ শহরের অস্তিত্ব তারা কি করে জানতে পেরেছে কে জানে। উপর থেকে ইচ্ছামতো গোটা কয়েক বোমা ফেলে প্লেন কয়টি চক্রাকারে ঘুরতে থাকে শহরটাকে। ব্রিটিশ বাহিনীও নিশ্চেষ্ট থাকে না। সঙ্গে সঙ্গে শুরু হয় বিমানধ্বংসী কামান থেকে গোলাবর্ষণ। আরও একটু পরেই ছুটে আসে ব্রিটিশ জঙ্গি বিমানের ঝাঁক। শত্রুর বোমারু বিমান দ্রুত প্রস্থান করে যেদিক থেকে ছুটে এসেছিল সেই দিকে। ঘণ্টাখানেক পর, এই 1 ঘণ্টা যাবৎ শহরবাসী অন্ধকার আশ্রয়স্থলে কোনো রকমে মাথা গুঁজে দাঁড়িয়ে মৃত্যুর প্রতীক্ষা করেছে প্রতি মুহূর্তে। আবার এলো কয়েকখানা শত্রু বিমান। নিকটেই কোথায় একটা বোমা পড়ল। বিদ্যুতের মতো আলো চমকে ওঠার সঙ্গে সঙ্গেই কর্ণবিদারী এক ভীষণ শব্দ হল। শিশু মায়ের বুকের মধ্যে পড়ে রইল অর্ধমূর্ছিত অবস্থায়। সমর্থ পুরুষেরা সশঙ্কিত হয়ে কানে হাত চাপা দিল। অল ক্লিয়ার। আবার সাইরেন বাজে। এক টানা শব্দ। বিপন্নের বিলাপ ভরা নামা ওঠা সুর নয়,
বাঁচা গেল। একে একে লোকেরা বাইরে বেরিয়ে আসে, পরস্পর আত্মীয় স্বজনের নাম ধরে কম্পিত চাপা গলায় ডাকে। কে কোথায় গেছে কোনো ঠিক নেই। বিভিন্ন শেল্টারে যে যেখানে পেরেছে আশ্রয় নিয়েছে। এই 1 ঘন্টা সময় যেন তাদের উপর দিয়ে 5টা বছর টেনে নিয়ে গেছে। মৃত্যুর মুখোমুখি এমন একটা ভয়ঙ্কর পরিস্থিতি কেউ কোনোদিন কল্পনাও করেনি। এমন একটা শেল্টার থেকে বেরিয়ে আসে শিখা, চিৎকার করে ডাকে মীরাকে। মীরা, মীরা! কিন্তু কোনো সাড়া পায় না। উৎকণ্ঠিত হয়ে ওঠে শিখা। কলকাতার মেয়ে মীরা, কলকাতার বাইরে সে কখনো যায়নি। ভাবনার কথা তো, সে গেল কোথায়? অন্ধকারের মধ্যে মীরাকে সে খোঁজে। সাহস তার যথেষ্ট। অচেনা অজানা লোকের মাঝে সে ডাকে মীরাকে। প্রত্যেকটা শেল্টারের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে খোঁজে। এআরপির লোকেরা ধমক দেয়, বলে, ফিরে যান নিজের বাড়িতে। এ সময় পথে পথে ঘুরবেন না। মিলিটারি ঘোড়ার দল চারদিকে ঘুরছে। যে কোনো সময় আপনার যে কোনো বিপদ হতে পারে। নিজেকে নিরাপদে রাখা এখন আপনার কর্তব্য। চিন্তিত মনে ক্লান্ত পদে শিখা বাড়ির দিকে ফেরে। এআরপির লোকেরা তাকে পৌঁছে দিয়ে যায়। মীরার আকৃতি, প্রকৃতি, বয়স সব জেনে নিয়ে খোঁজ করবার আশ্বাস দিয়ে তারা চলে যায়। শত্রুপক্ষের বোমারু বিমান যখন শহরের উপর হানা দেয়, মেজর রায় তখন বাড়িতে ছিলেন না। সৈন্য বিভাগের পদস্থ অফিসার তিনি। সুতরাং শত্রু বিমানের আক্রমণের সময় তিনি কিছুতেই বাড়িতে আসতে পারেন না, তা যত বিপদই ঘটুক না কেন বাড়িতে। তাই পরদিন সকালে বাড়িতে এসে যখন তিনি শুনলেন যে তাঁরই ভাইজির বন্ধু মীরা নিখোঁজ হয়েছে, তখন প্রথমটা তিনি স্তব্ধ হয়ে গেলেন। তারপর তার চোখ দুটো যেন জ্বলে উঠল হিংস্র সাপদের মতো, যেন এই মুহূর্তে তিনি কারোর টুঁটি ছিঁড়ে রক্তপান করবেন। আমি বুঝতে পেরেছি শিখা এটা কার কাজ, কিন্তু মংপো যদি ভেবে থাকে যে উপকূল পাহারা দেবার কাজ পেয়েই সে সরকারের পোষ্যপুত্র হয়ে গেছে, তাহলে সে মস্ত বড় ভুল করছে। মেজর রায় কি বলতে চান কিছুই শিখা বুঝে উঠতে পারল না। সে বলল, আপনি কার কথা বলছেন কাকা? বলছি মংপোর কথা। শয়তানটা যে কি করে মিলিটারি ওয়াচম্যানের কাজ জোগাড় করলো তাই ভাবছি। ওর সম্বন্ধে আমি অনেক কিছুই শুনতে পেয়েছি, কিন্তু ও যে আমার বাড়ির কোনো মেয়েকে অপহরণ করতে সাহস করবে তা আমি স্বপ্নেও ভাবতে পারছি না। কিন্তু কাকা, মংপোই যে মীরাকে অপহরণ করেছে তা আপনি কি করে বুঝলেন? না, ঠিক বুঝিনি, তবে অনুমান করছি। আমার কাছে এর আগেও মংপোর বিরুদ্ধে এরকম কয়েকটা খবর এসেছে। তাছাড়া একমাত্র মংপোর দলবলই বিমান আক্রমণের সময় রাস্তায় ঘুরতে পারে মিলিটারি হুকুমে। সুতরাং এটা যে মংপোরই কাজ এ বিষয়ে আমি নিঃসন্দেহ। এখন তাহলে আমাদের কর্তব্য কি? মীরাকে মংপোর দলের হাতে ছেড়ে দিয়ে তো কলকাতায় ফিরে যেতে পারবো না আমি। না না না, যেমন করেই হোক মীরাকে উদ্ধার করতেই হবে আমাকে। হ্যাঁ, ওকে উদ্ধার করতেই হবে আমাকে। মেজর রায় শিখার দিকে তাকিয়ে উত্তেজিতভাবে সামনের টেবিলের উপর একটা খুঁশি মেরে বললেন, নিশ্চয়ই মীরাকে উদ্ধার করতেই হবে আমাদের। কিন্তু কি কাকা? কিন্তু আমি তো মিলিটারির কাজ ছেড়ে এ ব্যাপারে বিশেষ কিছু করতে পারবো না মা। যাই হোক, আমি এখনই যাচ্ছি পুলিশ সুপারের কাছে। তিনি যাতে এ ব্যাপারে তার সর্বশক্তি প্রয়োগ করেন সে ব্যবস্থা আমি করব। এখানে মংপুর পরিচয় কিছুটা না দিলে কাহিনী অসম্পূর্ণ রয়ে যাবে। বংশানুক্রমে দস্যু ওরা। শোনা যায় অতীতে নাকি মংপুর পূর্বপুরুষদের ছিল অসীম ক্ষমতা আর অসাধারণ প্রতিপত্তি। সমুদ্রের ওপরে তাদের আধিপত্য নাকি ছিল অসীম। কিন্তু সেই অতীতের কথা এখন অতীত হয়ে গেলেও বংশানুক্রমিক সেই দস্যু বৃত্তিকে ওরা ধরে রেখেছে। মংপুর বাবার নাম ছিল লা আন। সমুদ্রের বুকে দস্যুবৃত্তি করাই ছিল তার পেশা। আর এই দস্যুবৃত্তি করতে গিয়েই শেষ পর্যন্ত তাকে ধরা পড়তে হয়।
বহু নরহত্যা ও ডাকাতির অপরাধে ফাঁসির হুকুম হয় তার। মংপু তখন কিশোর। পিতার বীরত্ব, পিতার সাহস শক্তি সে উত্তরাধিকার সূত্রে পেয়েছিল। তবে পিতার মতো সে অদূরদর্শী ছিল না। পিতার মনে সমুদ্র সম্রাট বলে যে অহংকার ছিল, সে অহংকার তার ছিল না। নিজেকে বাঁচিয়ে কাজ করতে জানে, এবং করেও আসছিল সে এতদিন। সেই জন্য কোনোদিন সে ধরা পড়েনি। বছরের কয়েকটা মাস সে থাকে তার নিজের দেশে, পার্বত্য চট্টগ্রামের অন্তর্গত সেই দেশ। মাছ ধরবার সময়টার কটা মাস সে চট্টগ্রামে আসে। দলের লোকেরা তাকে পেয়ে কম খুশি হয়ে ওঠে না। মংপুকে তারা সম্রাটের আসন দেয়, দেবতার মতো ভক্তি করে। বঙ্গোপসাগরের সর্বত্র তার অবাধ গতি। প্রবল ঝড় তুফানকেও সে গ্রাহ্য করে না। জলপুলিশ, স্থলপুলিশ সবাই তাকে জানে। নামেই সে মাছ ধরার ব্যবসা করে, অথচ তার পরিচয় কারোর অজানা নয়। সে দস্যু এ কথা সকলেই জানে বটে, কিন্তু উপযুক্ত প্রমাণের অভাবে এ পর্যন্ত তাকে কেউ গ্রেপ্তার করতে পারেনি। তবুও সে গভর্নমেন্টের কাছে কাজ বাগিয়েছে। বিপদের সময় বুঝে যুদ্ধের সময় এই দুর্দান্ত লোকটাকে ব্রিটিশ গভর্নমেন্ট কাজে লাগিয়েছেন। বঙ্গোপসাগরের উপকূলে চৌকি দেওয়ার ভার পড়েছে তার উপর। মংপো ইচ্ছামতো সাগরের বুকে টহল দেয়, ইচ্ছামতো নৌকা স্টিমার আটক করে, সার্চ করে। সন্দেহজনক দেখলে জলপুলিশের সাহায্য নেয়। বেশিরভাগ সে নিজেই শাস্তি দেয় বন্দীদের, লুটপাট করে। সে রক্ষক কি ভক্ষক তা তখন চেনা দুষ্কর। মাঝে মাঝে সে লঞ্চ তীরে বাঁধে, শহরে খুশিমতো ভ্রমণ করে। আজ তাকে গোপনে চলাফেরা করতে হয় না, সগর্বে সদম্ভে পথ চলে। সে সাগর পথের রক্ষী, এই তার বর্তমান পরিচয়। কাকা শিখাকে সুস্থির হতে বলে ক্যাম্পে ফিরে যান। যাওয়ার সময় উপদেশ দিয়ে যান, তুই যেন মীরার জন্য কোনো বিপদের ঝুঁকি নিস না মাথায় বাবা। আমি পুলিশ সুপারকে বলে যত তাড়াতাড়ি পারি একটা বিহিত করব অবশ্যই। কাকার কথা শুনে শিখা মনে মনে হাসে। বন্ধুর এমন বিপদে সে চুপ করে থাকবে? কাকা তাকে এমন মেয়ে ভাবলেন কি করে? বাড়িতে একমাত্র রতন চাকর ছাড়া আর দ্বিতীয় কেউ নেই। রতন কিশোর, সব কাজেই তার উৎসাহ অত্যন্ত বেশি। মাঝে মাঝে শহরে টহল দিতে যায়, সেদিনও গিয়েছিল। ফেরে হাঁপাতে হাঁপাতে, দেখেই বোঝা যাচ্ছে কোনো একটা খবর সংগ্রহ করে সে ফিরেছে। জানো জানো দিদিমণি, মীরা দিদিমণিকে নিয়ে গেছে মংপুর লোকেরা। সেই রাত্রে হল ক্লিয়ার দেওয়ার পর আর সকলের সঙ্গে তিনি যখন বার হয়েছেন, সঙ্গে সঙ্গে মংপুর লোকেরা তাকে নিয়ে গেছে। রহিম বলল এই কথা। রহিম? রহিম কে? সে পুলিশে কাজ করতো, এখন সে ছুটিতে আছে। তাকে একবার আমার কাছে ডেকে আনতে পারবে রতন? দেখি যদি তার কাছ থেকে কোনো কথা জানতে পারি। উৎসাহিত হয়ে রতন ছুটে যায়। খানিকক্ষণ পরেই রহিম এসে সেলাম দিয়ে দাঁড়ায়। সেলাম ম্যাডাম। শীর্ণ চেহারা, তাকে দেখে পুলিশের লোক বলে মনেই হয় না। তার মুখে শিখা শুনতে পায় সব কথা। ওই দিন কয়েকজন লোক অন্ধকারে একটি মেয়েকে বয়ে নিয়ে সাগরের ধারে মংপুর লঞ্চের দিকে নিয়ে যাচ্ছিল। তারা দুর্বোধ্য কি এক ভাষায় কথা বলছিল। সন্দেহ হওয়ায় আমি তাদের পিছন খানিকটা দূর অনুসরণ করে গিয়েছিলাম। ওতে কয়েকজন এআরপির লোকের সঙ্গে দেখা হয়। আমি তাদের থেকে মেয়েটিকে উদ্ধার করার জন্য অনেক অনুরোধ করি, কিন্তু কেউই সেদিন এগুতে সাহস করেনি। ওরা সকলেই মংপোকে ভালো করে চেনে। কোথায় তাকে নিয়ে গেছে আন্দাজ করতে পারো কি? কক্সবাজারে ওদের একটা ঘাঁটি আছে জানি। জায়গাটা নিরাপদ। যদি কোনো গোলমাল হয় সেখান থেকে চটপট বার্মায় চলে যাওয়া যেতে পারে। বুঝেছি, কিন্তু তুমি এত কথা জানলে কি করে? আমি আগে নৌকার মাল্লার কাজ করতাম। যৌবনের প্রারম্ভে আমি গিয়ে পড়ি বিখ্যাত দস্যু সর্দার মংপুর দলে। বাধ্য হয়ে আমাকে নানা অসৎ কাজও করতে হয়। একবার একটা জল ডাকাতি করতে গিয়ে
আমি দলের সঙ্গে ধরা পড়ে যাই। ওই দলে যে কজন লোক ছিল সকলেরই দীর্ঘদিনের জন্য কারাদণ্ডের আদেশ হয়। আমার বয়স তখন মাত্র 17 বছর বলে হাকিম আমাকে কম দিন কারাদণ্ড দিয়েছিলেন। আর আমার মুক্তি পাওয়ার পর পুলিশের কাজ পাইছি। অবশ্য বেতনভোগ পুলিশ হিসেবে আমি কাজ করি না। অনেক গোপন সংবাদ আমি জোগাড় করে এনে থানায় ভারপ্রাপ্ত দারোগাকে দিই, আর এই কাজের জন্য মাসে কিছু টাকা পাই। আসলে আমি একজন পুলিশের ইনফরমার। শিখা এতক্ষণ বুঝতে পারে কিভাবে পুলিশের কাজ করে রহিম। তার মনে হয় এই লোকটাকে দিয়ে অনেক কাজ হবে। তাছাড়া মংপুর দলের গতিবিধিও এর জানা, আর মীরার সন্ধান করতে এই মংপুর দলের বিরুদ্ধেই যখন তাকে যেতে হবে, তখন এই লোকটাকে কিছুতেই হাতছাড়া করা ঠিক নয়। সে তখন রহিমকে বলে, তোমার সাহায্য আমার খুবই দরকার হবে রহিম। অবশ্য বিনা টাকায় তোমার সাহায্য আমি চাই না। তোমাকে আমি উপযুক্ত পারিশ্রমিক দেবো এর জন্য। নাও, এ নাও, 10 টাকার নোট দুটো রাখো। আজ এইটাই নিয়ে যাও, তারপর আবার দেব। হয়তো কালই তোমাকে আমার দরকার হবে। আচ্ছা শোনো, তুমি কোথাও যেও না যেন। হ্যাঁ, ঠিক আছে। বঙ্গোপসাগরের বুকে ভাসে নৌকাখানা। সাদা পাল তার হাওয়ায় ফুলে ওঠে। শোঁ করে জল কেটে নৌকা এগিয়ে চলে দক্ষিণ দিকে। পুলিশের সাহায্য চেয়েছিল শিখা, সাহায্য পায়নি। কাল সন্ধ্যায় সে থানায় গিয়েছিল রতনকে সঙ্গে নিয়ে। পুলিশ অফিসার সোজা জবাব দিয়ে দিয়েছেন এই সময় তিনি কিছু করতে পারবেন না। দুদিন আগে জাপানি বোমা দেশের যে এত বড় সর্বনাশ করেছে, শহরে শান্তি রক্ষা করাই এখন তার প্রধান কাজ। কে কোথায় কোন মেয়েকে চুরি করেছে, আদেও করেছে কিনা তার ঠিক প্রমাণ পাওয়া যায় না। তাই মিথ্যা সন্দেহে তারা বর্তমান সময়ে কালক্ষেপ করতে চান না। শিখা কাকাকে জানাতে চেয়েছিল ব্যাপারটা, কিন্তু যুদ্ধের তাগিদে তাকে অকস্মাৎ চলে যেতে হয়েছে রেঙ্গুনে। মর্মাহত শিখা অনেকক্ষণ চুপ করে ভাবে, তারপর রতনকে নিয়ে চুক্তি করে সে নিজেই বেরুবে মীরার সন্ধানে, যেমন করেই হোক তাকে ফিরিয়ে আনবে। রতন মাথা চুলকায়, একবার বলতে যায়, কিন্তু তুমি কি পারবে দিদিমণি? সে তো বড় শক্ত জায়গা। নিশ্চয়ই পারবো রতন, না পারি মরব? তা বলে মীরাকে ডাকাতদের হাতে একা দিয়ে আমি কলকাতায় ফিরে যেতে পারবো না। কিশোর রতনের উৎসাহ বড় কম নয়। নেহাত একেবারে ভবিষ্যতের কথাটা ভেবে সে বাধা দিতে গিয়েছিল। শিখার কথায় সে দীপ্ত হয়ে ওঠে, বলে, আর কেউ না যায়, আমি ঠিক তোমার সঙ্গে যাব দিদিমণি। একা গিয়ে কোনো ফল হবে না। আমায় নিয়ে গেলে আমি তোমায় সব দেখিয়ে নিয়ে যেতে পারবো। অনেক কাল আগে আমি কক্সবাজারে ছিলাম তো, পথঘাট সব আমার চেনা। তোমার কোনো ভাবনা নেই। তাছাড়া রহিমও যাচ্ছে। আকাশে পাতলা মেঘ করে আসে কাল রাত থেকে। নৌকা চালাবার মুখে সেই মেঘ কালো হয়ে এসেছিল। তারপরে উঠল ঝড়। পুলিশ অফিসার নিজে কিছু না করতে পারলেও দুজন কনস্টেবল সঙ্গে দিয়েছেন। তাদের হুকুম দেওয়া আসে শিখার যে কোনো আদেশ তারা নির্বিচারে মেনে যাবে। অনেক চেষ্টায় নৌকাখানিও পাওয়া গেছে। প্রথমে নৌকার কথা বলতে গিয়ে রতন দাঁড়িমাঝিদের কাছ থেকে অপমানিত হয়ে ফিরে এসেছিল। কেউ তার কথায় কোনো কান দেয়নি। কনস্টেবল দুজন সঙ্গে যেতে তারা নৌকা দিতে রাজি হয়েছে। আকাশ এবং সমুদ্রের অবস্থা দেখে শিখা ভয় পায়। রতন সাহস দিয়ে বলে, ভয় কি দিদিমণি? আমি যখন সঙ্গে আছি কোনো ভয় করতে হবে না তোমার। তাছাড়া আমাদের রহিম ভাই যাচ্ছে তো, সে তোমায় ঠিক ঘাটিতে পৌঁছে দেবে। দাঁড়িমাঝিরা খাস চট্টগ্রামের ভাষায় কি যেন বলা বলি করছিল, আর মাঝে মাঝে শিখার দিকে তাকাচ্ছিল। ওদের ভাষা শিখা ঠিক বোঝে না।
যদিও সে এখানকারই মেয়ে, তবু এদের গেঁয়ো ভাষা তার কাছে সম্পূর্ণ দুর্বোধ্য বলেই মনে হয়। শোঁ শোঁ করে নৌকা ভেসে চলেছে। ঠিক এমন সময় আকাশের বুকে ভীষণ শব্দ শোনা গেল। হ্যাঁ, ঠিক প্লেন আসছে, নিশ্চয়ই জাপানি প্লেন। ওগুলো চলেছে চট্টগ্রামের দিকে। প্রকাশ্য দিনের বেলায় চলবে হয়তো ধ্বংসলীলা। জাপানিরা ভেবেছেটা কি? দিনের বেলাতেও তারা আক্রমণ করার সাহস পায় কি করে? শিখা পলকহীন নেত্রে তাকিয়ে থাকে। বিদ্যুৎ চমকানোর সঙ্গে সঙ্গে ভীষণ কয়েকটা শব্দ পেছনে ফেলে আসা চট্টগ্রামের দিক থেকে শোনা যায়। ওরা বোমা ফেলেছে দিদিমণি, চট্টগ্রামকে মনে হয় ওরা নিশ্চিহ্ন করে দেবে। সঙ্গে সঙ্গে ব্রিটিশের মেশিন গানের শব্দ কানে আসে। দেখা গেল জাপানের প্লেনগুলি বহু ওপর থেকে পলায়ন করছে, আর তাদের পেছনে ছুটে যাচ্ছে এক ঝাঁক ব্রিটিশ প্লেন। জ্বলতে জ্বলতে একখানা প্লেন তীর বেগে নেমে আসছে সমুদ্রের দিকে। তাদের নৌকা থেকে 40-50 গজ দূরে সেইখানা বিক্ষিপ্ত হয়। তার বেগে নৌকাখানা টলমল করে কাত হয়ে পড়ে। মাঝি অদ্ভুত ক্ষিপ্রতার সঙ্গে সেই ধাক্কা সামনে নিল। ভগবান! কুতুব দিয়া বাতিকত ছাড়িয়ে গিয়ে শিখাতের নৌকাটা বাধ্য হয়ে থেমে যায়। তিন পাশে তিনখানা লঞ্চ ঘিরে ফেলেছে তাদের। বজ্রকঠিন শব্দে আদেশ শোনা যায়, নৌকা রাখো। কনস্টেবল সুন্দরীলাল দৃঢ় কণ্ঠে জবাব দেয়, কার হুকুমে নৌকা রাখা হবে? কে তুমি? আমি একটু পরেই জানতে পারবে। তার হাসির শব্দে চারিদিক পূর্ণ হয়ে যায়। গা ছমছম করে ওঠে শিখার। বক্তার পানে সে তাকায়। লোকটা বেশ জোয়ান, লঞ্চের পাটাতনের ওপর দাঁড়িয়ে, হাতে তার উদ্যত রিভলভার। এক পলকের দৃষ্টিতে শিখা তাকে দেখে নেয়। তার পরনে সিল্কের লুঙ্গি, ধপধপে একটা সাদা জামা তার গায়ে, মাথায় বার্মিস্টের মতো রঙিন কাপড় বাঁধা। কনস্টেবলদের সাহস অন্তর্হিত হয়ে গেছে, আর তারা দাঁড়াতে পারেনি, বসে পড়েছে। রহিম দুই হাতে মুখ ঢেকে উপুর হয়ে পড়েছে। রতন বিস্ফারিত চোখে চেয়ে আছে। ফিসফিস করে রতন বলে, ওই শয়তানটাই মঙ্কু, কি হবে দিদিমণি? দাঁড়িমাঝিরা বিনা প্রতিবাদে নৌকা থামাবার চেষ্টা করে। থামিও না, থামিও না, নৌকা থামিও না, চালাও, চালিয়ে যাও। আবার সেই হাসি। সেই হাসিতে শিখার সর্বশরীর রোমাঞ্চিত হয়ে ওঠে। মানুষ যেমন করে হাসতে পারে তা সে জানত না। লঞ্চখানা এসে নৌকার গায়ে লাগে। রিভলভারধারী বলে, মনে রেখো মেয়ে, বহু মেয়েদের এ পর্যন্ত দেখেছি। হ্যাঁ, তোমাকেও দেখছি। ওকে, হ্যালো হ্যালো বলছি রিভলভার। তার কথা বলার মাঝখানে শিখা কনস্টেবল সুন্দরীলালের রিভলভারটা তুলে নেয়। গুলি ভরা রিভলভার। অন্য দুখানি লঞ্চ এগিয়ে আসে। শিখার নৌকা তিন দিকে বেশ ভালোভাবেই ঘিরে ফেলে তারা। মঙ্কু তখন এ নৌকায় লাফিয়ে পড়বার মতলব করছে, আর ঠিক সেই সময় রিভলভার গর্জে ওঠে শিখার হাতে। গুলি লাগে মঙ্কুর পায়ে। মঙ্কু পা ধরে বসে পড়ে। মঙ্কু গো গো করে। তার সঙ্গীরা ততক্ষণ শিখার নৌকায় লাফিয়ে পড়েছে। দুজন শুধু মঙ্কুর পায়ে ব্যান্ডেজ বেঁধে দেওয়ার উদ্যোগ করছে। আদেশ শোনা যায় মঙ্কুর, পুলিশ দুটোকে জলে ফেলে দাও, ঘায়েল করো আগে। শিখা সরতে সরতে এক পাশে এসে দাঁড়ায়। 6 ঘোড়া রিভলভার থেকে 6টা গুলি নিঃশেষ হয়ে যায়। তখন সুন্দরীলাল ও শিবরতন দস্যুদের সঙ্গে লড়ছে। নৌকা টলমল করছে। পরপর দুটো ফায়ার। দেখা গেল না কনস্টেবলদের। আহত অবস্থায় তারা ছিটকে পড়েছে বঙ্গোপসাগরের নীল জলের বুকে। সঙ্গে সঙ্গে শিখাও লাফিয়ে পড়ে। সমুদ্র মেঘলা চট্টগ্রামের মেয়ে সে।
জলকে ভয় করে না। শিখা আত্মগোপন করে পাশের লঞ্চের একেবারে পেছন দিকে। সেদিকে লক্ষ্য ছিল না কারো। সবাই সামনের দিকে ঝুঁকে পড়েছে। জলের মধ্যে লাফিয়ে পড়ে 4-5 জন শক্তিশালী লোক। মংপোর আদেশ, জীবিত বা মৃত, এই মেয়েটাকে তাদের চাই। তার দলের 5 জন লোককে অব্যর্থ লক্ষ্যে সে গুলি করে হত্যা করেছে। মংপো নিজে হয়েছে আহত। এই মেয়েটা কে? এ মেয়ে যে এত চতুর তা মংপো আগে ভাবেনি। সে এর আগে ফুলতে থাকে। চট্টগ্রাম মংপোর ক্রীড়াভূমি, সারা অঞ্চল তার নখদর্পণে। এখানকার অলিগলি, পাহাড়, জঙ্গল, নদীনালা কিছুই তার অজানা নয়। উপরন্তু জলের পোকা সে। একবার সমুদ্রে গিয়ে পড়লে কেউ তার সন্ধান পাবে না। দুর্ধর্ষ মংপোকে গভর্নমেন্ট করতলগত করবার চেষ্টা করছে বহুদিন থেকে। বর্তমানে কিন্তু শত্রুভাবে নয়, বন্ধুভাবে। এটাও গভর্নমেন্টের একটা চাল। জাপানি শত্রুর আক্রমণের মুখে দাঁড়িয়ে মংপোর মতো একজন সাহসী অভিজ্ঞ লোকের সাহায্য খুবই কাজে আসবে। তারপর বিপদ কেটে গেলে তাকে ফাঁদে ফেলতে আর কতক্ষণ। মংপো সরকারের এই উদ্দেশ্যটা ঠিক বুঝতে পারেনি। মংপো একান্ত অনুগত ভৃত্যের শপথ গ্রহণ করেছে। সমুদ্রে সে রাত দিন টহল দিচ্ছে মোটর লঞ্চে করে। সমস্ত জলযান আজ তার আদেশে গতি নিয়ন্ত্রণ করতে বাধ্য হয়েছে। বীর দর্পে সরকারি আদেশ পালন করে যাচ্ছে মংপো। তারই মাঝে মাঝে নিজের কাজও হচ্ছিল গোপনে গোপনে। জাপানি বিমান যখন বোমা ফেলতে আরম্ভ করে, বুকটা আনন্দে নেচে ওঠে মংপোর। দলবল নিয়ে ঢুকে পড়ে শহরের মাঝে। ভীত সন্ত্রস্ত শহরবাসীর কাতর ক্রন্দনের মাঝে তাদের যথা সর্বস্ব লুটপাট করতে করতে ঐশাচিক আনন্দে মাতোয়ারা হয়ে ওঠে সে। আবার অল ক্লিয়ার সংকেত পাওয়ার সঙ্গে সঙ্গেই সদল বলে ফিরে আসে নিজের ঘাঁটিতে। কর্তব্যপরায়ণ পদস্থ কর্মচারীর মতো কর্তব্যকর্মে সে অবহেলা করে না একটুও। সেই রাত্রে লুণ্ঠিত মালপত্রের সঙ্গে মীরাকেও বন্দিনী করে মংপো নিয়ে যাচ্ছিল কক্সবাজারের দিকে। ওইখানটায় এখন তার গুপ্ত বাসস্থান। অনেক ভয় দেখিয়ে মীরার মুখ থেকে সে অনেক কথা বার করে নিয়েছে। কলকাতার ধনী বাপের একমাত্র মেয়ে সে। তার কলেজের বন্ধু অগ্নিশিখার সঙ্গে এখানে প্রথম এসেছে। শিখা এদেশেরই মেয়ে। যে শেল্টারে সে আশ্রয় নিয়েছিল তার কাছেই তাদের বাড়ি। ক্রোধে জ্বলে ওঠে মংপো। শিখাকেও তার চাই, নইলে তার খোঁজাখুঁজিতে মংপোর বিপদ করতে কতক্ষণ। শত্রুর শেষ রেখে কাজ করতে শেখেনি মংপো। লুণ্ঠিত মালের সঙ্গে মীরাকে কক্সবাজারে পাঠিয়ে ফিরে আসছিল সে শিখার সন্ধানে। পথে নৌকায় মেয়েটিকে দেখে মীরার বর্ণনার মতো শিখা বলেই মনে হয় তার। শিখাকে যে এভাবে পাওয়া যাবে সে স্বপ্নেও ভাবেনি। কিন্তু শিখা যে অগ্নিশিখাই বটে। মংপো বা তার দলের লোকেরা স্বপ্নেও ভাবেনি কনস্টেবল সুন্দরীলালের রিভলভারটা হস্তগত করে এমনভাবে ফায়ার করবে সে। হয়তো সে নিজেও আর 5 জন লোকের মতো মরত। নেহাত গুলিটা তার পা ঘেঁষে গেছে, তাতেই সে বেশ আহত হয়েছে। দাঁতের ওপর দাঁত ঘষে সে গর্জন করে ওঠে, শয়তানি বাঙালি! জল তোলপাড় করে মেয়েটাকে ধরে নিয়ে এসো। জীবন্ত হোক মৃত হোক, মেয়েটাকে আনা চাই। কাঁটাটাকে উপড়ে ফেলতেই হবে। উপুর হয়ে পড়েছিল রতন। দস্যুর লাঠির চোট সে সামলাতে পারেনি। মাথায় ভীষণ চোট লেগে খানিকটা কেটে গিয়ে রক্তে তার জামা কাপড় লাল হয়ে গেছে। শীর্ণ রহিম 2 হাঁটুর মধ্যে মুখ গুঁজে বসেছিল। দস্যুরা তাদের দুজনকে টেনে তুলে মংপোর লঞ্চের মধ্যে নিয়ে গেল। কি রহিম, তুমি? মংপো বিস্ময়ে খানিকক্ষণ রহিমের পানে তাকিয়ে থাকে। সে যেন নিজের চোখ দুটোকে বিশ্বাস করতে পারছে না। যে শাস্তি তার অদৃষ্টে নাচছে রহিম তার কথা আগেই ভেবে রেখেছে। বুক তার কাঁপছিল, তবু মুখ তুলে মংপোর পানে তাকালো। কম্পিত কণ্ঠে
যথাসম্ভব সংযত করে উত্তর দেয়, হ্যাঁ, আমি রহিম জনাব। তুমি রহিম? তুমি রহিম? বিশ্বাসঘাতক! তুমি আমার অনেক ক্ষতি করেছ, দুবার তোমায় হাতে পেয়ে ছেড়ে দিয়েছি, এবার কি তুমি ছাড়া পাবে ভেবেছ? এবার পুলিশ নেই, পুলিশ নেই, কে তোমায় বাঁচাবে দেখি এবার? রহিম মরিয়া হয়ে উঠেছে। মরতে তো হবেই। মংপুর ক্রোধানলে ক্ষুদ্র পতঙ্গের মতো তাকে পুড়তে হবে, তা সে জানে। মরণ নিশ্চিত জেনে সে ভয়কে জয় করবার চেষ্টা করে। জানি জনাব, আমি এবার আমার মুক্তি নেই, আমি সেই জন্য প্রস্তুত আছি। তুমি একদিন আমার দলের লোক ছিলে, আজও থাকলে আমি যাতে তোমার ভালো হয় সেই চেষ্টাই করতাম। কিন্তু তুমি তুমি বিশ্বাসঘাতকতা করে পুলিশের কাছে আমার সব কথা বলে দিয়েছিলে। আমার কয়েকজন বিশ্বাসী অনুচর তোমার জন্য কেউ ফাঁসিতে মরেছে, কেউ আজীবন জেলে রয়েছে। আমার অনিষ্ট করে তোমারই বা কি লাভ হয়েছে রহিম? হ্যাঁ, পুলিশ তো তোমায় কিছু বড় লোক করে দেয়নি, বরং আমাকে একটা দায়িত্বপূর্ণ কাজের ভার দিয়েছে। আমি তো টাকা পাওয়ার জন্য পুলিশের কাছে যাইনি হুজুর, ডাকাতের কাজ আমি ঘেন্না করি। তাই তুমি সাধু হয়ে পুলিশের দলে গেছো? ঘৃণিত গুপ্তচর! দুবার তোমায় হাতে পেয়ে ছেড়ে দিয়েছি, এবার আর তোমার মুক্তি নেই। না, আর মুক্তি নেই। আমি তো বাঁচতে চাইনি হুজুর, যে করেই হোক মরবো, সে আপনাদের গুলিতেই হোক আর অসুখে ভুগেই হোক, মরবো যাইনি আমি প্রস্তুত হয়ে আছি। আপনার যা শান্তি অভিরুচি দিন, আমি মাথা পেতে নিব। কিন্তু তোমার শাস্তি গুলিতে দেব না। না 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 না, জীবন তো তোমার গায়ের ছাল ছাড়ানো হবে। বিশ্বাসঘাতকের এটাই পুরস্কার। রতন আর্তনাদ করে ওঠে। নিষ্ঠুর মংপুর পানে সে তাকাতে পারে না, থরথর করে সে কাঁপে। ওটা কে লিয়াং? কে ওটা? ওটা ওই মেয়েটির সঙ্গে এসেছে হুজুর, মেজর সাহেবের খাস খানসামা। এই তোমাকে আমি ছেড়ে দেবো, তোমাকে আমি ছেড়ে দেবো, পুরস্কারও দেবো অনেক, কিংবা আমারই অনুচর করে রেখে দেবো। এই সত্যি করে বলো তো, সত্যি করে বলো, ওই মেয়েটা কে? যে আমার পায়ে ফায়ার করেছে, কে মেয়েটা? কে কে কে? মেজর রায়ের ভাইজি। ওরই নাম তাহলে শিখা? কলকাতা থেকে এসেছে, ওর সঙ্গে একজন বন্ধুও ছিল, খুব খুব বড় লোকের একমাত্র মেয়ে এসে, তাই নাকি? হ্যাঁ হুজুর, হুজুর যা জেনেছেন সবই সত্যি। তাকে বোমা পড়ার দিন থেকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না, শেল্টারের ভেতর থেকেই সে নিখোঁজ হয়। মেয়েটা যেন পালাতে না পারে। জল তোল পার করেও তাকে খুঁজে বার করতে হবে। জীবন পর করে তোমরা জলে নেমে যাও, চুলের মুঠি ধরে তাকে টেনে তোলো, তারপর তাকে কিরকম সাজা দিতে হয় তা আমার জানাই আছে। চলে আনো তাকে। মংপুর লঞ্চ শিখার অন্বেষণে আবার আঁতিপাতি অনুসন্ধান শুরু করে। অনেকক্ষণ জলের মধ্যে ডুবে থেকে রীতিমতো হাঁপিয়ে উঠেছে শিখা। একবার দম নেওয়ার জন্য সে ভেসে উঠেছিল। লঞ্চ তার দিকে ফিরতেই সে আবার ডুব দেয়। জলের মধ্যে বহুদূর ডুবে গিয়ে সে আবার মাথা তোলে। পায়ের তলায় যেন মাটি পাওয়া যায়। অত্যন্ত শ্রান্ত সে, একটু দাঁড়াতে পারলে বাঁচে। এদিক ওদিক অনেক দূর দেখা যায়, বহু দূরে লঞ্চগুলোকেও দেখা যায়। আর ওদিকে কয়েকখানা যুদ্ধ জাহাজ চলেছে। সম্ভবত সেই জন্যেই দস্যুদল তাকে খুঁজে পায়নি। হাঁপাতে হাঁপাতে শিখা জল ভেঙে ডাঙার দিকে এগিয়ে চলে। ধুধু করছে বালি,
তার ওদিকে অনেকগুলো গাছপালা দেখা যায়। পা আর চলছে না তার। কাঁপতে কাঁপতে শিখা শুয়ে পড়ে সামনে থুথু করা বালির ওপর। সঙ্গে সঙ্গে জ্ঞান হারাবার উপক্রম হয় তার। কোথায় এসেছে তা জানবার ঔৎসুক্য তার আর রইল না। মাথার ভেতরটা কেমন যেন ছিমছিম করতে থাকে। শেষকালে সত্যি সত্যি সে জ্ঞান হারায়। জ্ঞান ফিরল অনেকক্ষণ পর। দুহাতে চোখ রোগড়ে উঠে বসে সে। এ কি, কোথায় এসছে সে? এ কোন জায়গা? সে দেখছে একখানা ঘর। সে ঘরে জ্বলছে একটা মাটির প্রদীপ। একটা মাদুরের উপর শুয়ে আছে সে। মাথার শিয়রে বসে একজনকে বাতাস করছে। শিখা অনুভব করে তার পরনে শুকনো কাপড়, গায়ে একখানা কাঁথাও চাপা দেওয়া। সে উঠতে যায়, কিন্তু সমস্ত গায়ে অসহ্য ব্যথা। মাথাটাও তুলবার ক্ষমতা যেন তার আর নেই। ক্ষীণ কণ্ঠে সে জিজ্ঞাসা করে, আমি আমি কোথায়? তার মাথার কাছে যে মেয়েটি ছিল সে ঝুঁকে পড়ে তার মুখের ওপর। আনন্দপূর্ণ কণ্ঠে কি যেন বলল, কিন্তু শিখা তার ভাষা কিছুই বুঝল না। ঠিক এমন সময় ঘরের মধ্যে প্রবেশ করল একজন লোক। প্রদীপের মৃদু আলোয় তার মুখ পানে তাকিয়ে শিখা স্তম্ভিত হয়ে যায়। হ্যাঁ, সে চিনতে পেরেছে লোকটাকে। চিনতে তার বিলম্ব হয়নি। মংপুর লঞ্চে সে এই লোকটিকে দেখেছিল। অবশেষে মংপুর হাতেই পড়তে হলো তাকে। ক্ষোভে দুঃখে শিখা অধর দংশন করে। এখন তার কাছে রিভলভারটাও নেই। জলে ঝাঁপ দিয়ে পড়বার সময় রিভলভারটা কোথায় ছিটকে পড়েছে সেটা কাছে থাকলে শিখা এতটা ভাবত না। নিজেকে অনেকখানি শক্তিশালিনী মনে করত। আগন্তুক এগিয়ে আসে। শিখার মাথার কাছে বার্মিজ মেয়েটি বাতাস করছিল। লোকটির আদেশে সে বাইরে চলে যায়। দুহাতের উপর ভর করে শিখা উঠবার জন্য প্রাণপণ চেষ্টা করে। এরকমভাবে পড়ে থেকে লাঞ্ছনা সে সইবে না। শুধু হাতে যেটুকু পারে আত্মরক্ষা করবার চেষ্টা করবে। শিখার মনের ভাব বুঝে লোকটা খানিকটা উপলব্ধি করে ভাঙা ভাঙা ইংরাজিতে বলল, আরে ভয় পেও না, আমি মাচিন। আমি মংপুর ডান হাত বটে, কিন্তু দস্যুবৃত্তি করবার আমার আর ইচ্ছে নেই। তাই আমি তোমার অনিষ্ট করবার জন্য কিন্তু তোমাকে বাঁচাইনি। আমাদের সর্দার তোমায় জীবিত বা মৃত যে কোনো অবস্থায় তার কাছে হাজির করতে বলেছেন। আমি তোমাকে তার কাছে নিয়ে যাবার সঙ্গে সঙ্গে মোটা টাকা পুরস্কার পেতে পারি, কিন্তু আমি তা চাই না মিস রয়। আমি তোমায় বাঁচাতে চাই। আমি তোমায় চাই। দস্যুবৃত্তি ছেড়ে আমি তোমায় নিয়ে সুখের বাসা বাঁধব। আমার নিজস্ব প্রচুর ধনরত্ন আছে, তাই দিয়ে তোমাকে আমি রাজরানী করে রাখব। অনেকদিন থেকেই দস্যুবৃত্তি ছেড়ে দেব ভাবছি, কিন্তু এমন কিছু আকর্ষণই আমার ভাগ্যে এ পর্যন্ত জোটেনি যার জোরে আমি এই হীন বৃত্তিটাকে ভুলতে পারি। এখন তোমায় পেলে আমি আবার মানুষ হয়ে উঠব, এ আমি মনে প্রাণে বিশ্বাস করি। কোনো কথা বলল না শিখা। আস্তে আস্তে উঠে বসল সে। তারপর শান্ত কণ্ঠে বলল, আমি তোমাকে চিনি মাচিন। কাকার কাছে তো তোমার নাম শুনেছি। শুধু তাই নয়, মংপুর লঞ্চে তুমি ছিলে। হ্যাঁ হ্যাঁ, আমি তো দেখেছি। একদিন তুমি কাকার কাছে মিলিটারিতে কাজের জন্যে এসেছিলে, সত্যি নয় কি? হ্যাঁ, তারপর একটা সাংঘাতিক ডাকাতির কেসে জড়িয়ে পড়ি। কেবল ডাকাতেই তো করিনি, নরহত্যাও করেছি। আর সেজন্য তো গভর্নমেন্ট ঘোষণাও করেছিল যে আমায় ধরিয়ে দিতে পারবে সে 5,000 টাকা পুরস্কার পাবে। সে কথাও শুনেছ নিশ্চয়ই। আমি জানি তুমি পুলিশের কাজ করো, তাই আমাদের ধরতে এসেছ।
তাই না? কি করে জেনেছো আমি পুলিশের কাজ করি? তোমাদের টিকটিকির জাতটা মা চিনের চোখ এড়িয়ে যেতে পারে না মিস রয়। একটা মেয়েকে এর আগে আমরা ধরে এনেছি, সে অবশ্য নিরাপদ জায়গাতেই রয়েছে। তার জন্যে মুক্তিপণ 10,000 টাকা পেলেই মংপো তাকে ছেড়ে দেবে। শুনেছি সে বড় লোকের মেয়ে, তার বাবার কাছে 10,000 টাকা এমন কিছুই নয়। টাকার বিনিময়ে সে ছাড়া পেয়ে কলকাতায় ফিরে যাবে। এদিকে আমরাও সুখে স্বচ্ছন্দে ভদ্রভাবে দিন কাটিয়ে দেব। 10,000 টাকা পঞ্চায় মংপো? শিখা যেন আকাশ থেকে পড়ে। মীরার বাবা স্যার অশোক মিত্র ধনী লোক বটে। বেশিরভাগ তিনি দিল্লিতে থাকেন, গভর্নমেন্টের বড় অফিসার। একমাত্র কন্যা মীরা কলকাতা কলেজে পড়ে। মংপো নিশ্চয় মীরার পরিচয় পেয়েছে, তার মুক্তিপণ 10,000 টাকা ধার্যও করে নিয়েছে। একমাত্র কন্যার মুক্তির জন্য 10,000 টাকা স্যার অশোক মিত্র অনায়াসে দিতে পারেন। কিন্তু তাতে কি হবে? এরা তাকে হয়তো পুলিশের লোক সন্দেহ করে বন্দি করেছে। সে সন্দেহ হবারই কথা, কারণ তার নৌকায় 2জন কনস্টেবল ছিল, পুলিশের স্পাই রহিমও ছিল। তাছাড়া সে যে মীরার অন্বেষণে এসেছে এই কথাটা বুঝতে তাদের বাকি আছে কি? শিখা কিছু বলবার জন্য মুখ তুলল, দেখল মাচিন তার চোখ দুটো দিয়ে শিখার সর্বাঙ্গটা গিলে ফেলতে চায়। দস্যুর চাহনি এটা নয়, কামনার আগুনে জ্বলে উঠেছে তার বুকের ভেতর, সেইটাই ফুটে বেরিয়ে আসছে তার চেহারায়। চোখে চোখ পড়তেই মাচিন বলল, বলো শিখা, আমাকে একটিবার বলো, তুমি তুমি রাজি আছো? মাচেন, মানুষের জীবনে বিয়ে একবারই হয়, কাজেই একটু ভেবে চিন্তে জবাব দেওয়াই ভালো, তাই নয় কি? তোমার কথায় যে আমি বিশ্বাস করতে পারি এমন কিছু প্রমাণ পেলে তোমার কথায় আমি রাজি হব। এই মুহূর্তেই আমি তোমাকে মুক্ত করে দিতে পারি। কিন্তু আমার মুক্তির জন্য তো আমি ততটা ভাবিত নই, কেননা তুমি যখন আমার সহায় রয়েছ তখন ভয়টা কিসের? আমি তো ভাবছি মীরার মুক্তির কথা। তাকে কলকাতায় তার হোস্টেলে ফিরিয়ে দিয়ে আসতে পারো, তাহলে আমি তোমারই আসলে আসলে আমি তাকে সঙ্গে করে কলকাতা থেকে নিয়ে এসেছিলাম, তো এখান থেকে ফিরিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব তাই আমার। শুধু তোমারই কেন বলছো শিখা, বলো আমাদের দুজনেরই। আগে কাজ উদ্ধার হোক। মাচিন চলে গেছে, দরজা বাইরে থেকে বন্ধ। দুর্বল শিখা আবার শুয়ে পড়ে, ভাবে দেখাই যাক না টোপটা গেলে কি না, তারপর ওর মুন্ডুপাত আমি করতে পারবো। শিখার পাহারায় যে মেয়েটি ছিল তার নাম আপান। কদিন থাকতে থাকতে আপানের সঙ্গে শিখার পরিচয় হয়ে যায়। আপানকে মাচিন শিখার তত্ত্বাবধান করবার জন্য নিযুক্ত করেছে। মেয়েটি ভাঙা ভাঙা ইংরাজিতে কথা বলতে পারে, ভালো ইংরাজি না জানলেও কথাবার্তা কোনো রকমে চালানো যায়। তার কাছে শিখা জানতে পারে মূর্ছিতাবস্থায় সে সমুদ্রের তীরে পড়েছিল। এখানকার লোকেরা তাকে দেখতে পায় ও তুলে নিয়ে আসে। ঠিক এমনই সময় আসে মাচিন। শিখাকে সে চিনতে পারে। গ্রামেরই একটা বাড়িতে উপযুক্ত রক্ষণাবেক্ষণের মধ্যে সে শিখাকে রেখেছে। তার উদ্দেশ্য শিখাকে ভেঙেই বলেছে শিখা আপানের কাছ থেকে মংপোর আরও পরিচয় পায়। বিখ্যাত দস্যু সে। জলের ওপরটা আয়ত্ত রাখবার জন্য ব্রিটিশ গভর্নমেন্ট তার পূর্বের সমস্ত অপরাধ এখন ক্ষমা করেছেন। কিন্তু বিশ্বাসঘাতক মংপো, সে ভেতরে ভেতরে জাপানিদের সঙ্গে ষড়যন্ত্র করেছে। এদিক থেকেও সে বহু উৎকোচ পেয়েছে, এখনও পাচ্ছে।
তার পিতা বর্মার লোক। বহুকাল আগে দেশ ত্যাগ করে এই পার্বত্য চট্টগ্রামের হারলংয়ে বিবাহ করে সেইখানেই বসবাস করতে থাকে। সে হিসেবে মংপো বার্মিজ হলেও উপস্থিত পার্বত্য চট্টগ্রামের অধিবাসী। এই গ্রামের বুকে বেশ কয়েকটি বর্মী উপনিবেশ করে উঠেছে। কথাবার্তায় সেগুলো বুঝতে পারা যায় যে এরা ইংরেজ গভর্নমেন্টকে ঘৃণা করে। শিখাকেও পুলিশের গোয়েন্দা হিসেবে তেমনই ঘৃণা করে। আপানের কাছে শিখা অনেক কথাই শুনতে পায়। মাঝে দু একখানা জাপানি প্লেন অতি গোপনে এখানে এসেছিল। তাতে ছিলেন জাপানিদের দুজন অফিসার। গ্রামের সমস্ত লোকেরাই তাদের পক্ষে, কারণ তারা জানিয়েছেন জাপানিরা এদেশ জয় করে তাঁদেরই রাজত্ব দিয়ে যাবেন। এশিয়া থেকে ইংরেজদের তারা দূর করবেই এবং এই জন্যে এদের সাহায্য তাদের দরকার। এদের একজন প্রধান সহায়ক মংপো। এরই ফাঁকে সে নিজের কাজ স্বচ্ছন্দে করে যাচ্ছে। লুটপাট ডাকাতি কিছুই তার বাদ দিচ্ছে না। আপান সগর্বে বলে, তিনি একটা মানুষের মতো মানুষ, একথা স্বীকার করতেই হবে। এখন তিনি বর্মায় যাচ্ছেন, হয়তো গিয়েছেন, নইলে আপনি তাকে দেখতে পেতেন। আপনার সকল ভার আমাদের সর্দার মা চীনের ওপর আছে। মা চীন একটু খিটখিটে বদমেজাজি লোক হলেও আসলে লোক ভালো। আপনি ক্রমেই তার পরিচয় পাবেন, তখন বুঝতে পারবেন। শিখা নিঃশব্দে তার প্রশংসাবাণী শুনে যায়। আজ 5 দিন যাবৎ শিখা এদের হাতে বন্দিনী। বন্দি অবস্থায় কারোর সঙ্গে কথা বলতে পারে না, তাই আপানের সঙ্গেই গল্প করে সে। প্রথমে আপান তার সঙ্গে কথা বলতে চাইত না, কিন্তু হাজার হলেও তার নারীর প্রাণ। শিখাকে খবর দিতে এলে বা খোঁজ খবর নিয়ে এলে শিখা যখন তাকে বসতে অনুরোধ করত, তখন তার অনুরোধের প্রত্যাখ্যান সে করতে পারত না। কথায় কথায় অনেক কথাই সে জানিয়েছে শিখাকে। আর শিখাও এমন ভাব দেখায় যে সে যেন যেতেই চায় না এখান থেকে। শিখা বলতো যে বাঙালি ঘরের মিনমিনে মেয়ে হয়ে থাকার চাইতে এদের দলে মিশে পাহাড় পর্বতে আর সাগরের বুকে ঘুরে বেড়ানোটাই তার বেশি পছন্দ। এইসব কথা বলে সে আপানের বিশ্বাস কিছুটা উৎপাদন করতে সক্ষম হয়। আপান বলে যে শীঘ্রই মংপো নাকি রাজা হবে এখানকার। মীরার খবরও জেনে নেয় শিখা তার কাছ থেকে। ওই বাঙালি মেয়েটিকে খুব বেশি দিন ধরে রাখা যাবে না। তার বাবার কাছে 10,000 টাকা মুক্তিপণ দাবি করে চিঠি গেছে। টাকাটা এলেই ছাড়া পাবে ও। আচ্ছা, বলতে পারো আপান, সেই বাঙালি মেয়েটিকে কোথায় রাখা হয়েছে? আপান হাসে, সতর্ক হয় সঙ্গে সঙ্গে, বলে, কিন্তু আমি সে কথা বলতে পারবো না, আমি এসব জানি না। সে যে সব জানে সে সম্বন্ধে শিখার সন্দেহ নেই। যে পর্যন্ত না সে দেহে একটু শক্তি পাচ্ছে সে পর্যন্ত সে কিছুই করতে পারছে না। রতন আর রহিমের খবর জানবার জন্য উৎসুক হয়, কিন্তু কে তাকে খবর দেবে? মীরা বুঝতে পারে না কারা কি উদ্দেশ্যে তাকে ধরে নিয়ে এসেছে। শেল্টার থেকে সে রাত্রে বাইরে আসবার সঙ্গে সঙ্গেই সে আক্রান্ত হয়েছে। ভয়ে সে মূর্ছিত হয়ে পড়েছিল সে সময়। যখন জ্ঞান হয়েছে দেখেছে তাকে একখানা মোটর লঞ্চে তোলা হয়েছে এবং লঞ্চখানা কোনো একদিকে ছুটে চলেছে শোঁ করে। একবার সে জিজ্ঞেস করতে গিয়েছিল তাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে। উত্তরে ধমক খেয়েছে। তখন থেকেই সে নিঃশব্দ হয়ে গেছে। যে লোকটি তার পাহারায় ছিল তার মুখের দিকে তাকিয়ে সে সভয়ে চোখ বুজেছিল। এমন ভয়ানক চেহারা মীরা জীবনে কোনোদিন দেখেনি। সুদীর্ঘ দেহ, ঘোর কৃষ্ণবর্ণ, উপরের ঠোঁটটা না থাকায় সাদা বড় বড় দাঁতগুলো সর্বদাই বের হয়ে থাকে। নাকটা চ্যাপ্টা, একটা চোখ ঠেলে বেরিয়ে এসেছে। কি বিভৎস মূর্তি! কণ্ঠস্বরটাই বাকি কর্কশ, যেন মাথা ঝিমঝিম করে। মূর্ছিতার মতোই পড়ে থাকে মীরা। অনেকক্ষণ পরে কোথায় লঞ্চটা থামলো, ধরাধরি করে তাকে কোথায় নিয়ে এলো তাও সে জানে না। আজ
আজ কতদিন সে এসেছে, হিসেব করতে গিয়ে সব গোলমাল হয়ে যায়। এমনকি মাসের নামটাও তার মনে আসছে না। 15 দিন, 1 মাস অথবা 1 বছর। হতাশ হয়ে পড়ে মীরা। দিল্লিতে বাবা মা নিশ্চয়ই শুনেছেন, এতদিন শুনে অধৈর্য হয়ে উঠেছেন। চট্টগ্রামে বোমা পড়ার সংবাদ সমস্ত পত্রিকায় প্রকাশিত হয়েছে। বোমা পড়ার সময়ে কয়েকজন লোক তাকে কাঁধের উপর তুলে নিয়ে উধাও হয়েছে। এ কথা কে আর জানে? সকলে জেনেছে বোমার ঘায়ে তার মৃত্যুই হয়েছে। তাহলে হয়তো ভালোই ছিল, এই দস্যু দলের কবলে পড়ে মৃত্যু যন্ত্রণা ভোগ করতে হতো না। মা হয়তো কত কাঁদছেন। আর তার প্রিয়তম বন্ধু শিখা, সেও নিশ্চয়ই নিশ্চিন্ত নয়। সে কি শোনেনি কয়েকজন লোক তার বন্ধু মীরাকে অপহরণ করেছে? বন্ধুকে খুঁজে বের করবার জন্য সে কি প্রাণপণ চেষ্টা করছে না? শিখাকে মীরা ভালোভাবেই চেনে। সাধারণ মেয়েদের থেকে এ মেয়ে একেবারেই পৃথক। ছোটবেলায় সে বাবাকে হারিয়েছে। কাকা তাকে ছেলের মতোই শিক্ষা দিয়ে গড়ে তুলেছিলেন। সাহসে, শক্তিতে, বুদ্ধিতে, জ্ঞানে শিখা সাধারণ মেয়েদের চেয়ে অনেক উপরে। মীরা এও জানে শিখার শারীরিক শক্তি অনেক বেশি। ছেলেদের মতো দুরন্ত সে। মেয়েদের মতো নুইয়ে পড়া ভাব তার মধ্যে মোটেই নেই। তার উপর আছে তার কর্মশক্তি, অদ্ভুত প্রত্যুৎপন্ন মতিত্ব। সেবার তার হোস্টেলে চুরি হয়েছিল। সেই চুরি ধরা পড়েছিল একমাত্র শিখার অসাধারণ পরিশ্রমের ফলেই। পুলিশ তো হাল ছেড়েই দিয়েছিল, হাল ছাড়েনি কেবল শিখা। কি অসাধারণ সাহসে নির্ভর করে এসে বড়বাজারের একটা বাড়ি তল্লাশি করে কয়েকজন লোককে শুধু ধরাই নয়, গহনাপত্র যা যা চুরি গিয়েছিল প্রায় সবই উদ্ধার করেছিল। শিখা যদি তাকে খুঁজে বের করবার ভার নেয়, সে পারবে। জাপানি আক্রমণে গভর্নমেন্ট বড় বিব্রত হয়ে পড়েছেন। এ সময় এতটুকু সাহায্য হয়তো শিখা সেখান থেকে পাবে না। সম্পূর্ণ নিজের উপর তাকে নির্ভর করতে হবে। দস্যুরা মীরার পরিচয় চায়। প্রথমে মীরা নিজের পরিচয় কিছুতেই দেয়নি। তাহলে শিখা হয়তো বিপদে পড়তে পারে। কিন্তু দস্যুরা ছাড়বার পাত্র নয়। নানা রকম নির্যাতনের ভয় দেখায় তাকে। তখন সে শুধু বলেছিল যে সে ধনীর কন্যা এবং একমাত্র কন্যা। ব্যাস, আর কিছু বলতে হয়নি তাকে। তারপর একদিন এদের সর্দার মংপো এসেছিল। তার প্রস্তাব ছিল সহস্তে মীরা তার বাবাকে একখানা চিঠি লিখে দেবে, যে চিঠি মংপো তার বাবার কাছে পাঠাবে। যদি মীরার বাবা তার মুক্তিপণ হিসেবে টাকা দিতে রাজি হন, তবেই সেই টাকা পেলে মংপো তাকে মুক্তি দেবে, তার আগে ছাড়বে না। মীরা তার পায়ে লুটিয়ে পড়েছে, অনেক অনুনয় বিনয় করেছে, কিন্তু মংপো হেসেছে। তার বিরাট হাসি তাকে আরো আতঙ্কিত করে তুলেছিল। কান্নায় ভেঙে পড়েছিল সে। কঠিন হৃদয় মংপোর, দয়ামায়া তার মধ্যে নেই। তার এক কথা, যদি মীরা সহস্তে চিঠি না লিখে দেয়, তাহলে তার উপর সে যা নির্যাতন করবে মীরা তার কল্পনারও বাইরে। তবু মীরা চিঠি লিখতে রাজি হয়নি, শুধুই কেঁদেছে মংপোর পা দুটো ধরে। কিন্তু নিষ্ঠুর দস্যু সর্দার সবেগে পা ছাড়িয়ে নিয়ে চলে গেছে। সন্ধ্যার পরে আবার এলো মংপো, সঙ্গে তার সেই অনুচর। সে ভীষণ মূর্তির জিপটি মোটর লঞ্চে তার পাহারায় ছিল। তার মুখখানা দেখলেই ভয়ে আঁতকে উঠতে হয়। একটা অট্ট হাসি হেসে মংপো একখানা কাগজ এগিয়ে দিয়ে বলেছিল, এই আমার কাগজ, আর এই আমার অনুচর। যেটা ইচ্ছে বেছে নাও। হয় আমার কথা মতো চিঠি লিখে দাও, নইলে তোমাকে অনেক নির্যাতন সহ্য করতে হবে। কোনটা পছন্দ হয়? হ্যাঁ, কোনটা? মীরা দ্বিরুক্তি করেনি, কাগজটাই টেনে নিয়েছে। বাবাকে লিখে জানিয়েছে তিনি যেন এদের কথা মতো 10,000 টাকা দেন, নইলে সে মুক্তি পাবে না। এখানে তিলে তিলে তাকে মৃত্যুবরণ করতে হবে। সেই চিঠি রেজিস্ট্রি যোগে মীরার পিতার নামে প্রেরিত হয়। টাকা কিভাবে কোথায় পাঠাতে হবে সেই নির্দেশও তাতে দেওয়া আছে। অন্ধকার কারাকক্ষে
মীরার দিন কাটে। কত কথাই তার মনে হয়। সে ভাবে কি ভুলই না সে করেছে শিখার সঙ্গে চট্টগ্রামে এসে। চট্টগ্রাম যে এত ভয়ঙ্কর জায়গা এ ধারণা তার ছিল না। সে রাত্রে শেল্টার থেকে বেরিয়ে যখন শিখাকে ডাকছিল, ঠিক সেই সময় হঠাৎ কোথা থেকে দুটো সন্ডা মতো লোক ছুটে এসে তার মুখ চেপে ধরে। তার মনে পড়ে একটু পরেই একখানা মিলিটারি চিফ এসে দাঁড়ায় তার সামনে। দুটো সন্ডা লোক তার কাছে এসে নাকের ওপর একখানা ভিজে রুমাল চেপে ধরে। একটা মিষ্টি মিষ্টি গন্ধ পায় সে। তারপরেই তার আর কিচ্ছু মনে নেই। এরপর জ্ঞান হয়ে সে বুঝতে পারে সে এক দস্যু দলের হাতে পড়েছে। বাবার কাছে টাকার জন্য চিঠি লিখে দিয়ে তার মনে হয়, বাবা কি পাবেন আমার চিঠিটা? যদি তিনি চিঠি না পান, যদি টাকা না আসে, তাহলে শিখা পালানোর সুযোগ খোঁজে। একবার কোনো রকমে বাইরে যেতে পারলেই যেমন করেই হোক সে চট্টগ্রামে পৌঁছতে পারবে। সেখান থেকে আবার উপযুক্ত লোকজন নিয়ে এই বিশ্বাসঘাতককে উপযুক্ত শাস্তি দেওয়ার ব্যবস্থা করবে। আপান প্রায় একখানা ইংরাজি সংবাদপত্র আনে। শিখাকে কাগজটা দিয়ে খবর শোনে দুনিয়ার। ইদানিং শিখার উপর তার অনেকটা বিশ্বাস জন্মে গেছে। শিখা অত্যন্ত নম্রভাবে থাকে, এমন ভাব দেখায় যেন কিচ্ছু জানে না, কিছুই বোঝে না। সেই সংবাদপত্র শিখাকে পড়তে দেয়। নিজেও শিখার মুখে সব খবর শোনে। নিজে সে পড়তে পারে না বললেই চলে। তার সামান্য বিদ্যা দিয়ে খবরের কাগজ পড়া চলে না। মংপো বিশেষ কাজে জড়িয়ে পড়েছে। 15-20 দিনের মধ্যে সে এদিকে তেমন আসেনি। সংবাদপত্র দেখতে দেখতে আকস্মিক শিখা থেমে যায়। বারবার লাল দাগ দেওয়া খবরটার উপর চোখ বোলায়। সম্ভবত এই খবরটা যাতে চট করে চোখে পড়ে তাই লাল পেন্সিল দিয়ে স্থানটা চিহ্নিত করা হয়েছে। তাতে লেখা আছে রহিমের মৃত্যু সংবাদ। অত্যন্ত নির্মমভাবে রহিমকে হত্যা করে একটা গাছের ডালে ঝুলিয়ে রাখা হয়েছিল। পুলিশ শনাক্ত করেছে যে সে রহিম। তার মুখটা ছাড়া সারা দেহের ছাল ছাড়ানো। খবরটা পেয়ে আঁতকে ওঠে শিখা। বেচারা রহিম। তার মৃত্যুর জন্য শিখাই দায়ী। নিজের কাছে নিজেই কৈফিয়ত চায়। কেন সে রুগ্ন ছেলেটাকে সঙ্গে এনেছিল? রতনের খবর সে কিছুই পায়নি। পাশে সন্দেহ হয় সেই জন্য আপানকেও জিজ্ঞাসা করতে পারেনি। কাগজখানা পাশে ফেলে রাখে সে। কই, আজ তো তুমি কিছু পড়ে শোনালে না দিদি? না, মনটা বড় খারাপ হয়ে গেল আপান। রহিম ছাড়া রতন নামে একটি ছেলেকে আমি এনেছিলাম। খবর পেলুম রহিমকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। কিন্তু রতনের যে কি হলো? রতনের কিছু হয়নি। সেই দিব্যি এখন সর্দারের দলে ফিরে গেছে। রহিমকে হত্যা করা হবে তা আমরা জানতুম। শিখা চুপ করে যায়। চোখ দুটো তার ছল ছল করে ওঠে। তার নিজের ভাগ্যেই বা কি আছে কে জানে। বিকেলের দিকে আসে মাচিন। কোনো কষ্ট হচ্ছে না তো? আমাকে এরকম ভাবে আবদ্ধ করে রেখে কষ্ট হচ্ছে কিনা জিজ্ঞাসা মানে উপহাস করা মাচিন। তুমিই না বলেছিলে সেদিন যে তুমি আমাকে ভালোবাসো? এই বুঝি সেই ভালোবাসার নমুনা? ভালোবাসি, সত্যই ভালোবাসি। সর্দার তো জানেন আমি তোমায় ছাড়া বাঁচব না শিখা। তাই তিনি তাড়াতাড়ি ফিরে আসছেন। পরশু আসবেন তিনি। সেই পর্যন্ত তোমাকে এই কষ্টটুকু ভোগ করতেই হবে। শিখা বুঝতে পারে তার কথার মর্মটা। শয়তানটা মংপোর বিরুদ্ধে যেতে ভরসা পায়নি। তাই সে সোজাসুজি মংপোকে হাত করে উদ্দেশ্য সিদ্ধি করতে চায়। শিখা চুপ করে থাকে। আর আর 2 দিন বই তো নয়, একটু কষ্ট করে থাকো না মিশ্রায়।
মংপো এসে পৌঁছবে পরশুদিন। শিখা বিবর্ণ হয়ে ওঠে। সেদিন লঞ্চের ওপর মংপোকে সে একবার দেখেছে। বন্য মহিষের মতো তার আকৃতি, আর প্রকৃতিও ঠিক তেমনই। গুলিটা তার বুক লক্ষ্য করেই ছুঁড়েছিল সে, কিন্তু অদৃষ্টক্রমে লাগলো তার পায়ে। অধর দংশন করে শিখা। যেমন করেই হোক মংপো ফেরবার আগে তাকে পালাতে হবেই। মতলব করতে হবে মনে মনে, কিভাবে সে মুক্তি পাবে। ঘরের একপাশে একখানা খাটিয়ায় ঘুমোয় আপান, তার পাশের খাটিয়ায় থাকে শিখা। আপানকে মাচিনের আদেশে এই ঘরে রাত্রে থাকতে হয়। মাচিন রাত্রেও শিখাকে একা রাখতে ভরসা করে না, নিজেও তার আশেপাশে ঘোরাঘুরি করে বেড়ায়। শিখা ভাবে, এ আবার কি জ্বালা! যদি বা পালাবার কোনো চেষ্টা করতাম, মাচিনের জ্বালায় তা হবার জো নেই। শয়তানটা আবার প্রেমে পড়ে গেছে। এত দুঃখেও হেসে ওঠে শিখা। কদিন ধরে শিখা ভাবছে পালাবার কথা। আজ রাত্রে সে যা হয় কিছু একটা করবেই। কাল রাত্রে আপান মোটেই ঘুমায়নি। মাঝে মাঝেই প্রায় টর্চ জ্বালছিল। শিখা ঘুমের ভান করে পড়ে থাকে আর আপানের কীর্তিকলাপ লক্ষ্য করেছে। আজ কিন্তু আপানের এতটুকু সাড়া নেই। বাইরে দুর্যোগ চলছে, শোঁশো করে সমুদ্রের বাতাস বইছে, মাঝে মাঝে জোরে বৃষ্টি নামছে। ঠান্ডা পেয়ে আপান ঘুমে আচ্ছন্ন, তার নাসিকা গর্জন শোনা যাচ্ছে। আস্তে আস্তে শিখা উঠে বসল। আজকের রাত্রে এসেছে মহা সুযোগ। অন্ধকার, বৃষ্টি, ঝড়, আজই তার মুক্তির লগ্ন। লগ্ন বয়ে গেলে তার মৃত্যুবরণ করা ছাড়া আর কোনো উপায় থাকবে না। খাটিয়াটা ক্যাচ করে শব্দ করে, সঙ্গে সঙ্গে আপানের নাসিকা গর্জন থেমে যায়। সতর্ক শিখা তাড়াতাড়ি বিছানায় শুয়ে পড়ে, কিন্তু আপানের হাতে আলো জ্বলে না, বরং আড়ামোড়া ভেঙে পাশ ফিরে শুয়ে পড়ে সে। তারপর আবার নাক ডাকে। এবার অতি সন্তর্পণে শিখা উঠল, আস্তে আস্তে এগিয়ে চলল আপানের দিকে। বাইরে বিদ্যুৎ চমকানোর সঙ্গে সঙ্গে দরজার ফাঁকে যেটুকু আলো দেখা যায় তাতেই আপানের অবস্থা বুঝে হাত দুখানা এগিয়ে দেয় সে। অকস্মাৎ ঘুম ভেঙে যায় আপানের। সদ্য জাগ্রত আপান বুঝতে পারে কে যেন দুটো হাত দিয়ে তার গলাটা টিপে ধরেছে। সাঁড়াশির মতো চাপিয়ে তার কণ্ঠনালী রুদ্ধ হয়ে আসে। সে দু হাতে বজ্র পেষণরত হাত দুটোকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে, কিন্তু সেই পেষণ এতটুকুও শিথিল হয় না। অসীম শক্তি দিয়ে শিখা তার গলাটা টিপে ধরেছে। হয় জীবন নয় মৃত্যু। মরতে কেউ চায় না, সবাই বাঁচতেই চায়। শিখাও বাঁচবে, বাঁচার চেষ্টাই করছে সে। কয়েকবার হাত পা ছড়ে আপান, তারপর ক্রমে নিস্তেজ হয়ে আসে। তার জ্ঞান তিরোহিত হয়, মরার মতো পড়ে থাকে সে। উপায় নেই, এছাড়া আত্মরক্ষা করার আর কোনো উপায় নেই। আপানের উপর শিখার কোনো বিদ্বেষ নেই, বরং আপান তার সঙ্গে ভালো ব্যবহারই করেছে। উপকারী বন্ধুর মতো ছিল সে। তার সঙ্গে এরকম ব্যবহার করতে অন্তরে ব্যথা লাগে তার, কিন্তু সে নিরুপায়। আপানের পোশাকটা ক্ষিপ্র হস্তে খুলে নিয়ে শিখা পরে ফেলে। তারপর নিজের পরনের শাড়ি ছিঁড়ে শিখা সেই শাড়ির একদিক দিয়ে আপানের মুখ বেঁধে ফেলে। বিছানার চাদরখানা তুলে সেটাকে দিয়ে খাটিয়ার সঙ্গে শক্ত করে আপানকে বেঁধে ফেলে। এরপর রুদ্ধদ্বারে সে করাঘাত করে। বাইরে যাওয়ার প্রয়োজনে আপান এইভাবে রক্ষীকে ডাকে। শিখা তা দেখেছে। রক্ষী ঢুলতে ঢুলতে দরজা খুলে দেয়। আপান রূপিণী শিখা বের হয়ে যায়। প্রহরী একবার তার দিকে তাকিয়ে নিঃশব্দে দরজা বন্ধ করে দেয়। বাইরে তখনও বৃষ্টি পড়ছে। অপরিচিত স্থান, অপরিচিত পরিবেশ, ধোঁকা লেগে যায় শিখার। একটা ঘরের মধ্যে আলো জ্বলছিল। সেই ঘরের ভেতর দিয়েই বাইরে যাওয়ার পথ। মাচিন সেই রাত্রেও ওই ঘরে বসে লেখাপড়া করছে। বুকের রক্ত জমাট হয়ে যায় শিখার। থমকে দাঁড়িয়ে পড়ে সে দরজার বাইরে। কে?
কে ওখানে? মাচিন সন্ত্রস্তভাবে জিজ্ঞাসা করে, আলোটাকে ফিরিয়ে নিয়ে দেখে, তারপর নিশ্চিন্ত কণ্ঠে বলে, ও আপান, তা এই বৃষ্টিতে তুমি যাচ্ছ কোথায়? আচ্ছা যাও, এখনই ফিরে এসো, কিন্তু আমি এখনই শুয়ে পড়ব। হ্যাঁ গো, ঘর বন্ধ করিয়ে এসেছো তো? ও কিন্তু ভারী চালাক মেয়ে, ধরা দিয়েও দিচ্ছে না। সর্দার কথা দিয়েছেন মেয়েটা আমার পাশেই শুয়ে থাকবে সে। এই ঝড় বাদলের রাত আবার আসবে, তখন সে থাকবে আমার বুকের ভেতরে। নিজের মনে বিড়বিড় করতে থাকে মাচিন। লেখাপড়া আর সেদিন হলো না। নিজের বিছানায় ধপ করে গিয়ে লম্বা হয়ে শুয়ে কড়িকাঠের দিকে চেয়ে রইল। আর শিখা মনে মনে ভগবানকে ধন্যবাদ দেয়, স্বীকার করে যে ভগবান আছেন। কম্পিত বক্ষে কম্পিত পদে মাচিনের পাশ দিয়ে বের হয়ে যায় সে। মাচিন তার দিকে ফিরেও তাকায় না। আপান মাঝে মাঝে বিশেষ প্রয়োজনে বাইরে যায়, খানিক বাদে আবার ফিরে আসে। এ কথা সে জানত। আপানের প্রতি করুণায় বিগলিত হয়ে ওঠে মাচিনের মনটা। সত্যি মেয়েটা খুব করছে। শিখার জন্য সেও প্রায় বন্দিনী হয়ে গেছে। মাচিন ভাবে যে সর্দার এলেই আবার সে আপানকে মুক্তি দেবে। বড় ভালো মেয়ে আপান, কিন্তু সর্দার কবে আসবে কে জানে। সর্দার এলেই সে লাভ করবে শিখাকে। আনন্দে অধীর হয়ে ওঠে মাচিনের মনটা। বাড়ি থেকে বেরিয়েই ছুটতে থাকে শিখা। ওধারে দেখা যাচ্ছে কালো পর্বতশ্রেণী, আর এদিকে খানিক দূরে সমুদ্র। ঝড়ের বেগে তার তরঙ্গ বহু দূরে ছড়িয়ে পড়েছে। বিদ্যুতের আলোয় তা স্পষ্ট দেখা যাচ্ছে। হঠাৎ তুমুল বৃষ্টি নামে। সেই বৃষ্টি তুচ্ছ করে শিখা দৌড়ায়। উঁচু নিচু পাথরে কতবার সে হোঁচট খেয়ে পড়ে যায়। বৃষ্টির জলে সে স্নান করেছে। আর্দ্র পোশাক গায়ে গায়ে জড়িয়ে যাচ্ছে। লক্ষ্য তার দক্ষিণে পর্বতশ্রেণীর দিকে। তার ধারণা ওইখানে সেনা ছাউনি আছে। কোনো রকমে একবার সেখানে পৌঁছতে পারলেই সে নিরাপদ। তার সৌভাগ্য যে এই সময়ে বৃষ্টিটা জোরে নেমেছে। বৃষ্টি ধারায় সৃষ্টি ঝাপসা হয়ে আসে। দূরে একটা আলো দেখা যায়। থমকে দাঁড়ায় শিখা। বুঝতে পারে না এ আলো কোথায় জ্বলছে। এই গভীর রাত্রে তুমুল বৃষ্টির মধ্যে কেউ কি আলো নিয়ে চলছে, অথবা কোনো সংকেত চিহ্ন? পাহাড়ের সানুদেশে দাঁড়ায় শিখা। মাথা উঁচু করে তাকায় সে। ছোট পাহাড় সোজা উঠেছে। এর ওধারে কি আছে কে জানে। যাই থাক, তাকে এ পাহাড় পেরোতেই হবে। বাঁদিকে বিক্ষুব্ধ সমুদ্র, ওদিকে যাওয়ার কোনো উপায় নেই। বৃষ্টি ধরে এসেছে, সামান্য গুঁড়ি গুঁড়ি পড়ছে মাত্র। এদিকে আকাশটাও যেন ফর্সা হয়ে আসছে। সর্বনাশ, ভোর হয়ে আসছে নাকি? আশ্চর্য নয়, শিখার সময়ের কোনো হিসাব নেই। কত রাত্রে সে বের হয়ে এসছে, কত দীর্ঘ পথ সে চলেছে। রাত শেষ হওয়া বিচিত্র নয়। ভোর হতেই খোঁজ পড়বে তার। বন্দিনী আপানকে রক্ষীরা দেখতে পাবে। মাচিনের কাছে খবর যাবে। তারপর শিখার অন্বেষণে ছুটবে কত লোক। তাকে আঁতি পাতি করে খুঁজবে, এবং যদি শিখা ধরা পড়ে তার শাস্তি যে কি হবে তা ভাবতেই শিখার আতঙ্ক হয়। রতনটাকেও যদি এই সময় পাওয়া যেত, কিন্তু তাতেই বাকি। বিশ্বাসঘাতক রতন মংপুর প্রিয় অনুচর পদে বহাল হয়েছে। সব কথাই সে বলে দিয়েছে মংপকে। অনেক সন্ধান দিয়েছে। রতনকে পেয়ে মংপুর লাভ ছাড়া লোকসান হয়নি বোঝা যাচ্ছে। সকাল হয়ে আসে। ক্লান্ত শিখা আর হাঁটতে পারে না। তার ক্ষতবিক্ষত পা দুখানা ফুলে উঠেছে। সারা রাত্রি বৃষ্টির ঠান্ডা জল তার গায়ে বসেছে। শিখা তার ক্লান্ত পা দুখানা আর টানতে পারছে না।
একটু বসতে পারলে, একটু বিশ্রাম নিতে পারলে শিখা আরাম পায়। কিন্তু একবার বসলে সে উঠতে পারবে বলে তার বিশ্বাস হয় না। পূর্ব আকাশে সূর্য উঠেছে। এইদিকে এইদিকে কয়েকজন যাও, আর ওই দিকটা তো তোমরা যাও। দূরে ঝোপ জঙ্গলের আড়াল থেকে মাচিনের রুক্ষ কর্কশ কণ্ঠস্বর শোনা যায়। সন্ধান পেয়েছে। হ্যাঁ, সন্ধান পেয়ে তারা শিখাকে অন্বেষণ করতে বের হয়েছে। মুহূর্তে শিখা নিজেকে প্রস্তুত করে। আত্মরক্ষা তাকে করতেই হবে। সারা রাত্রির কষ্ট যেন ব্যর্থতায় পর্যবসিত না হয়। শিখা অধীর হয়ে ওঠে। সামনের পাহাড়ের একটি শৃঙ্গের চূড়া দেখা যাচ্ছে। কোনো রকমের শিখা তার পেছনে আত্মগোপন করতে চায়। ধীরে ধীরে সন্তর্পণে সে এগিয়ে যায়। চমৎকার জায়গা, পেছনে ঝোপ আর সামনে শৃঙ্গের আড়াল। এখানে বসে পড়ে শিখা। বসে পড়া ছাড়া আর কোনো উপায় নেই। দাঁড়াবার শক্তি তার তখন ছিল না। দূরে কথার আওয়াজটা কাছে এগিয়ে আসছে ক্রমশ। সমুদ্রের দিকে পালাতে পারিনি, কাল সারা রাত যা তুফান গেছে তাতে ওদিকেও যেতে পারিনি। এইদিকে এসেছে, এদিক দিয়ে নিশ্চয়ই ওই চট্টগ্রামের পথে যাচ্ছে। বাঙালি মেয়ের কি সাহস দেখেছ! সাংঘাতিক মেয়ে একেবারে। গেলেও খুব বেশি দূর যেতে পারবে না, শীঘ্রই তাকে আমরা ধরে ফেলব। তারা এগিয়ে যায় দ্রুত পায়ে, ক্ষুদ্র পাহাড়টা অতিক্রম করে। নিঃশব্দে ঝোপের আড়ালে বসে শিখা লক্ষ্য করে তারা কোন দিকে গেল। বেলা বাড়তে থাকে। পেছনে ঝোপের মধ্যে হঠাৎ খসখস শব্দ হয়। শিখা সচকিতভাবে মুখ ফেরায়। আস্তে আস্তে জঙ্গলের মধ্যে দিয়ে কি যেন এগিয়ে আসছে তার দিকে। শিখার মুখখানা বিবর্ণ হয়ে যায়। সামনেই যে বড় পাথরখানা হাতে পায় সেইখানা তুলে নিয়ে সে উঠে দাঁড়ায়। কঠিন মুখে সে অপেক্ষা করে। অন্বেষণকারী হাতের নাগালের মধ্যে আসবা মাত্র তার মাথা লক্ষ্য করে ছুঁড়বে পাথরখানা। দিদিমণি, শিখা দিদিমণি। কে কে ডাকে? কার কণ্ঠস্বরে? অন্বেষণকারী হাত তুলে দাঁড়ায়। আমি রতন দিদিমণি। রতন? শিখা হাতের উদ্যত পাথরখানা নামিয়ে ফেলে। ততক্ষণে রতন কাছে আসে। বাঙালির পোশাক ছেড়ে সে খাঁটি বর্মির পোশাক পরেছে। দূর থেকে তাকে দেখে চেনাই দুঃসাধ্য। তাহলে গুপ্তচরের কাজও করছো বুঝি রতন? হ্যাঁ, এই মতলব নিয়ে মংপোর হাতে আমায় দেওয়ার জন্যই বুঝি তুমি গাইড হয়ে আমায় এখানে এনেছিলে? হ্যাঁ, তাই ওরা আমাদের নৌকা আক্রমণ করেছিল। হ্যাঁ, তাই তো? না দিদিমণি, আমি বিশ্বাসঘাতকতা করিনি। বলবে ওদের দলে গিয়েছি, কিন্তু আত্মরক্ষা করতে ওদের দলে যোগ দেওয়া ছাড়া আমার কোনো উপায় ছিল না দিদিমণি। নইলে ওরা রহিমের মতোই আমার অবস্থা করতো। তারপর? রতন একান্ত নিরুপায়ভাবেই হাত দুখানা কচলায়। কিশোর রতনের চোখ দিয়ে নিঃশব্দে শুধু অশ্রুধারা নামে। রতনের কাহিনী শোনা যায়। বাধ্য হয়ে সে কেবল আত্মরক্ষাই নয়, মীরার সন্ধান এবং শিখার মুক্তির কামনা করে রতন মংপোর দলে ভর্তি হয়েছে। মংপো প্রথমে তাকে বিশ্বাস করতে পারেনি, কিন্তু পরে কয়েকটা দুঃসাহসিক কাজ করে রতন ওদের বিশ্বাস অর্জন করেছে। আর সকালে সে শিখার খোঁজ নেবে ঠিক করেছিল। কাল অনেক রাত্রে সে বার্মা থেকে ফিরেছে মংপোর সঙ্গে। আজ কয়দিন আগে বার্মায় ভীষণ বৃষ্টি হয়ে গেছে। এই সুযোগে তারা যা লুটপাট করেছে তাতে তাদের 3 পুরুষ কেন 7 পুরুষ পায়ের ওপর পা তুলে বসে খাওয়া চলে। রতন এই লুটের সময় বিশেষ অংশগ্রহণ করেছিল এবং নিজে কিছুমাত্র না রেখে সবকিছুই সে মংপোকে দিয়েছে। ফলে মংপো অত্যন্ত খুশি হয়ে তার হাতের হীরের আংটিটা তাকে উপহার দিয়েছে। বলতে বলতে রতন হাসে। হাজার হোক, বার্মিসটা এদিক দিয়ে বোকা দিদিমণি, নইলে আমায় কখনো বিশ্বাস করতে পারে? লোকে ভয় ভজে আর ভক্তিতে ভজে। আমি ভক্তিতে যে ভজিনি সেটা তো জানা কথা। 2 হাতে লুট করেছি, সন্ধান দিয়েছি, তাতেই সে আমায় ভীষণ বিশ্বাস করেছে। শীঘ্রই আবার আমায় চীনের সঙ্গে পাঠাবে চট্টগ্রাম। সেখানে মীরার বাবা টাকা পাঠাবেন। আমরা টাকা পেয়ে ফিরে এলে তবে মীরা দিদিকে তার কাছে পৌঁছে দেওয়া হবে। মীরার খবর পেয়েছ রতন? সে কোথায় আছে জানো?
তবে আর বলছি কি দিদিমণি, আমি সব জানি, সব খবর আমি রাখি। মংপো বাঙালিকে তো চেনে না। বাহাদুরির কথা এখন থাক রতন, আমাকে তুমি মীরার কাছে নিয়ে যেতে পারবে? নিয়ে যাব কি দিদিমণি, সে যে বড় কঠিন ঠাই। মংপো এমন পাহারা দিয়ে রেখেছে যে সেখানে একটা মাছি গলবার উপায় নেই। আর মীরা দিদিমণিটাও এমন মেয়ে শুধু কাঁদতেই জানে, আর কিচ্ছু পারে না। তোমার মতন যদি হতো না, ওই বুড়িটাকে গলা টিপে এতদিন কবে বের হয়ে পড়তো। রতন শিখাকে সেইখানেই অপেক্ষা করতে বলে একবার চারিদিকটা দেখে আসে। মাচিনের অনুচররা কতক গেছে চট্টগ্রামের দিকে, আর কতক গেছে উত্তরের দিকে, আবার কেউ কেউ পার্বত্য চট্টগ্রামের দিকে। এদিকে জনমানবের সারা শব্দ পাওয়া গেল না, কিন্তু শিখা উঠতে পারে না। রতনের সাহায্য নেয়, তারপর অতি কষ্টে উঠে দাঁড়ায়। রতন বলে, যত কষ্টই হোক তোমাকে কোথাও আশ্রয় নিতেই হবে দিদিমণি। এই পাহাড়ের ওদিকে আমার বেশ জানা কয়েকটা ওই বুড়ির বাড়ি আছে, তোমাকে আমি এখন সেখানেই নিয়ে যাচ্ছি, তারপর সুযোগ মতো সব কিছু করা যাবে। শিখা অতি কষ্টে রতনের সঙ্গে সেই বুড়ির বাড়িতে যায়। রতন জানায় বুড়ি আগে চট্টগ্রামে ছিল, তাঁতের কাজ সে খুব ভালো জানে এবং কাপড় তৈরি করে কোনো রকমে জীবিকা নির্বাহ করে। চট্টগ্রামে থাকতেই রতনের সঙ্গে তার পরিচয়। রতন তাকে আইমা বলে ডাকে। রতন শিখাকে আইমার কাছে রেখে দিয়ে নিশ্চিন্ত হয়, বলে, কোনো ভয় নেই দিদিমণি, এখানে থাকো কয়দিন, পায়ের ব্যথাটা একটু কমে আসুক, এর মধ্যে আমি আবার আসছি। দেখি, হয়তো হয়তো রাতেই ফিরে আসবো। শোনো, তোমার রিভলভার আর ছোড়াটা আমায় দিয়ে যাও রতন, আর মংপোকে জানিও হারিয়ে গেছে। অবশ্য সে যদি জিজ্ঞাসা করে তো। পরম উৎসাহে রতন নিজের ছোড়া আর রিভলভারটা শিখার হাতে তুলে দেয়, বলে, মংপো জানতেই চাইবে না যে সব কোথায় গেল। তাছাড়া আরেকটা জিনিস দিয়ে যাই দিদিমণি। সে কুটিরের এক কোণে হাত দিয়ে একটা ছোট সুটকেস বার করে আনে, তারপর শিখার সামনে রেখে বলে, এই যে দিদিমণি, এর নাম স্টেনগান। তুমি নিশ্চয়ই এর নাম তো জানো, ব্যবহারটাও শিখে রাখো, যাতে দরকার মতো এটা চালাতে পারো। গুলি ছোড়বার প্রণালী শিখাকে সে শিখিয়ে দেয়। যাওয়ার সময় বলে যায়, ওই যে দূরে পাহাড়ের উপর ছোট বাড়িখানা দেখছো, ওইখানে ওরা মীরা দিদিমণিকে আটকে রেখেছে। তবুও তোমায় বারণ করে যাচ্ছি বারবার দিদিমণি, একা তুমি ওদিকে যেও না, বিপদ ঘটবে। ওখানে বুঝি অনেক লোকজন আছে? তা হয়তো আছে, কাল তো কেউ ছিল না, শুধু সেই বুড়িটা। তাই তো বলছিলাম, মীরা দিদির কোনো ক্ষমতা নেই, কেবল কাঁদতেই জানে। রতন চলে যায়। বৃদ্ধা আইমা শিখার সেবা করতে থাকে। গরম জল এনে তার পায়ের ক্ষত ধুইয়ে দেয়। এক জাতীয় ঘাসের পাতা ছেঁচে তার রসটা লাগিয়ে দিতে দিতে বলে, তোমরা মা ডাক্তারের ওষুধটাই জানো। আমাদের পাহাড় জঙ্গলে কত গাছপালা আছে, তার রস লাগালে কত বড় বড় ঘা পর্যন্ত একদিনে শুকিয়ে যায়। এই ঘাসের রস লাগিয়ে দিলাম, সন্ধ্যের সময় তুমি একেবারে ভালো হয়ে উঠবে, দেখো। এতক্ষণ পায়ে অসহ্য জ্বালা করছিল তার। সেই রস লাগানোর সঙ্গে সঙ্গে সে জ্বালা জুড়িয়ে গেল। আইমা তাড়াতাড়ি রান্না করে তাকে খেতে দেয়। ক্লান্ত শিখা সামান্য কিছু আহার করে মাত্র, তারপর ঘুমিয়ে পড়ে। ঠিক কখন জানে না, গোলমালে তার ঘুম ভেঙে যায়। এতখানি পথ অনর্থক খুঁজে এলাম, কোথাও তোর দেখা পেলাম না। সর্দারকে যে কি বলা যাবে তাই ভাবো একবার, বাঁচতে হবে না দেখছি। মাচিনের কর্কশ কণ্ঠস্বর শোনা যায়। বৃদ্ধা আইমাকে ধমক দিচ্ছে সে। নিশ্চয়ই তুমি জানো, তুমি দেখেছো সে মেয়েটি কোন দিকে গেছে। যদি মিথ্যে কথা বলো, তোমায় কুকুর দিয়ে খাওয়াবো এই বলে দিলাম। কুটিরের এক কোণে পিণ্ডাকারে কম্বল চাপা দিয়ে পড়ে থাকে শিখা। তার বুকের মধ্যে ঠিপ ঠিপ করছে, মনে হয় মাচিন দরজার দিকে আসছে। শিখার বুকের ভেতরটা কেঁপে ওঠে। রতনের দেওয়া সুটকেসটা তার কাছেই ছিল। সে তাড়াতাড়ি সুটকেসটা খুলে স্টেনগানে গুলি ভর্তি করে তৈরি হতে থাকলো। যদি মাচিন ঘরে ঢুকতে চেষ্টা করে
তাহলে সে স্টেন গানের গুলি চালাবে। মরবে সে, তবুও ধরা দেবে না। কিন্তু গুলি করবার আর দরকার হয় না। মাচিনের দল ফিরে যায়, বাইরে তার স্বর শোনা যায়। চল চল, এই গুলি সত্যিই দেখেনি, সেটাকে না কানে শোনে না। নির্যাতন করে কি হবে আমাদের? চল সবাই ওইদিকে। মাচিনের দল ফিরে যাচ্ছে। শিখাকে তারা পেয়েও পেল না। মুখের ঢাকাটা খুলে ফেলে শিখা। মুক্ত বাতাস নিয়ে বাঁচে সে। রাত্রি কেটে গেল, কিন্তু রতন ফিরল না। শিখা দুর্ভাবনায় পড়ল। এখানে বেশি দিন থাকা চলবে না। যে কোনো দিন, যে কোনো মুহূর্তে সে ধরা পড়তে পারে এখানে থাকলে। সারাদিন সে দরজা বন্ধ করে থাকে। আইমাকে চুপি চুপি জিজ্ঞাসা করে, দূরে পাহাড়ের উপর ওই যে বাড়িটা দেখা যাচ্ছে, আজ আজ সন্ধ্যার দিকে তুমি পারবে আমাকে ওখানে পৌঁছে দিতে? ওরে বাপরে, সে আমি পারবো না মে। যদি ওরা কোনো রকমে জানতে পারে আমি তোমায় এখানে রেখেছি, আমায় কুচি কুচি করে কেটে কুকুর দিয়ে খাওয়াবে। আমাদের এখানে সেদিন ইয়ানিনকে এমনি করে কুকুর দিয়ে খাইয়েছে। সে সাহেবদের জানিয়েছিল এরা কেবল ডাকাতি করে না, জাপানিদের সঙ্গে মিলেছে। না বাপু, রতন আসুক, তুমি তার সঙ্গে যেও, আমি পারবো না। শিখা জানে কিভাবে এদের মতো লোককে হাত করা যায়। নিজের গলার স্বর্ণ হারটা খুলে আইমার হাতে দিয়ে সে বলে, তোমায় কিছু করতে হবে না আইমা, তুমি আমার কাছ থেকে দূরে থেকো। আমিই তোমাকে অনুসরণ করে চলবো। শুধু শুধু পথটুকু চিনিয়ে দিয়ে তুমি চলে আসবে। তোমার এই কাজের জন্যে আমি তোমায় এই 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 হারটা দিচ্ছি আইমা। দয়া করে তোমাকে এই কাজ করতেই হবে। স্বর্ণহার চকচক করে ওঠে বৃদ্ধার হাতে। লোভ সামলাতে পারে না সে। তা তুমি যখন বলছো তখন করবো বই কি, তবে নেহাত সন্ধেবেলায় নয়। ও পথে লোকজন যাওয়া আসা করে, আবার কাজ চোখে পড়বো দুজনকে এরা কুকুর দিয়ে খাওয়াবে। রাত একটু বেশি হোক, নিয়ে যাব। কি দিন কি রাত্রি, ঘরের মধ্যে বন্দিনী শিখা। তার কাছে দিন রাত্রি সমান। রাত্রি হয়েছে এবং বেড়েও চলেছে। আইমা ডাকে, এসো মেয়ে, এই বেলা তোমায় পৌঁছে দিয়ে আসি। উন্মুক্ত নক্ষত্রখচিত আকাশের নিচে দাঁড়িয়ে খোলা বাতাসে প্রাণ ভরে শ্বাস গ্রহণ করে। আশ্চর্য, পায়ের ব্যথা একেবারেই নেই। আকাশে এক ফালি চাঁদ উঠেছে। পাহাড়ের মাথার ওপর জেগে আসে সেটা। তার মৃদু আলোয় অন্ধকার খানিকটা ফিকে হয়ে গেছে। দূরে কোথাও মাদল বাজছে, কারা যেন গান গাইছে। মাথার ওপর দিয়ে টহল দিচ্ছে বিমান। বৃদ্ধা আগে আগে চলে, পেছনে খানিক দূরে চলে শিখা। ঝোপের আড়ালে খসখস শব্দ হয়। চতুষ্পদ কোনো নিশাচর প্রাণী চলে বেড়াচ্ছে হয়তো। বড় বড় গাছগুলো অন্ধকার সৃষ্টি করে দৈত্যের মতো দাঁড়িয়ে আছে। ছপাস করে একটা শব্দ হয়। একটা বড় গাছের ডাল থেকে বৃহদাকার একটা প্রাণী নিচে ছিটকে পড়ে। সাবধান সাবধান মেয়ে, সাপ, মস্ত বড় সাপ। বৃদ্ধা আইমা আতঙ্কে 10 হাত পেছিয়ে আসে। শিখা থমকে দাঁড়ায়। বৃহদাকার একটা পাহাড়ি সাপ শিখাদের কাছ থেকে 12-14 হাত দূরে আস্তে আস্তে চলতে শুরু করে। কি দারুণ জীব, বিরাট তার দেহ। সুটকেসে রাখা স্টেন গান একবার ছুটতে পারলেই তার ভবলীলা সঙ্গ হয়ে যায়। রিভলভারটাও আছে। হাতটা নিষ্পিস করে শিখার, কিন্তু তাতে তার বিপদই ঘটবে। যে কাজের জন্য সে যাচ্ছে তার কিছুই হবে না। রিভলভারের শব্দে হয়তো চতুর্দিক থেকে শত্রুর দল ছুটে আসবে তার দিকে। চলতে চলতে আইমা থামে। তুমি কি পুলিশের লোক? হ্যাঁ,
আমি পুলিশের লোক। পুলিশ জাতটাই ভারী খারাপ, সিনে চোখ, একবার ধরলে হাত ছাড়ে না। শিখা বুঝতে পারে বৃদ্ধা আর যেতে চায় না, এখান থেকে সরে পড়তে চায়। বুঝতে পারে সে অত্যন্ত ভয় পেয়েছে। খপ করে সে বৃদ্ধার হাতটা চেপে ধরে, স্টেন গানটা নামিয়ে রেখে কোমরে রাখা রিভলভারটা বের করে তার কপালে লক্ষ্য করে। তারপর বলে, শোনো, এত দূরে এসে তুমি যদি ভরাডুবি করবে ভেবে থাকো, তার আগে আমি তোমায় খুন করব। না না, আমি সরে যাব না। তোমাকে ওই বাড়ির কাছে পৌঁছে দিয়ে আমি ফিরে যাব। কথা যা দিয়েছি তা রাখবো। তুমি এসো। মাঝে মাঝে জঙ্গলটা বেশ ঘন হয়ে আছে, আবার মাঝে মাঝে পরিষ্কার স্থানও দেখা যায়। কয়েকটা চড়াই উতরাই ভেঙে শিখা এসে দাঁড়ালো জঙ্গলাকীর্ণ একটা স্থানে। সামনে নির্দিষ্ট বাড়িখানা আবছা দেখা যাচ্ছে। আজ ওদের মিটিং আছে দেখছি, লোকের গলার স্বর শোনা যাচ্ছে। নে, আমার কাজ শেষ হয়েছে, আমি এবার যেতে পারি। শিখা আপত্তি করবার আগেই বৃদ্ধা পেছনে ফেরে। ঘন জঙ্গলের মধ্যে তাকে আর দেখা যায় না। নিঃশব্দে দাঁড়িয়ে থাকে শিখা। অন্ধকারে গাছের আড়ালে দাঁড়িয়ে সে বাড়িটাকে ভালো করে লক্ষ্য করে। বাড়িটা কাঁচা বাড়ি হলেও বেশ বড়, অনেকগুলো ঘর বাড়িটাতে। সে বুঝতে পারে না কোন ঘরে ওরা মীরাকে আটকে রেখেছে। শিখা আরও একটু এগিয়ে গিয়ে ইতস্তত তাকায়, কোনো দিকে যদি একটু ফাঁক দেখা যায়। আর ভেতরে তখন তুমুল বাতানোবাদ চলছে। আমি বলছি সর্দার, বারবার বলেও আবার বলছি, এই বাঙালি ছেলে রতনকে অতখানি বিশ্বাস করে কিন্তু ভালো কাজ করনি। টাকা আনতে তাকে তুমি পাঠিয়েছ, মনে হয়নি কি যে সে বিশ্বাসঘাতকতা করবে? সে অস্ত্রধারী পুলিশ এনে আমাদের দেশ ঘিরে ফেলবে, পিঁপড়ের মতো আমাদের এক একটা করে মারবে সে। এই সন্দেহ তুমি করতে পারো মাঝি, কিন্তু জানো না তার মাথা বাঁধা রয়েছে আমার কাছে। রতনের মা, বাপ, ভাই বোন সকলকে আমি আমার নিজের কাছে এনে রেখেছি। রতন জানে যে মুহূর্তে তার বিশ্বাসঘাতকতার একটু বার্তা আমি পাবো, সেই মুহূর্তে ওর আপনার বলতে যে কেউ আছে সবাইকে আমি হত্যা করব। সেই জন্যই রতন কিছু করতে পারবে না। কিন্তু এই যে মেয়েটি আপনাকে এমন ভাবে বন্দি করে রেখে পালালো, সে দোষ কার? আমি আগে থেকেই তো সতর্ক করে দিয়েছিলাম, সাবধান সাবধান। বুদ্ধিমতী মেয়ে সবকিছু করতে পারে, যেমন করেই হোক সে পালাবার চেষ্টা করবেই। তবু তোমরা তাকে সাধারণ একটা মেয়ে ভেবে সতর্ক হওনি। সে দোষ কার? কার কার সে দোষ কার? আমি বলবো এ তোমার রতনেরই কীর্তি সর্দার। তার সাহায্য না পেলে এই মেয়ে কিছুতেই পালাতে পারতো না, আর পালালেও সে ধরা পড়ে যেত। সে ওইটুকু সময়ের মধ্যে এমন ভাবে উধাও হয়ে গেল, আমরা তন্ন তন্ন করে খুঁজে কোথাও পেলাম না তাকে। নিশ্চয়ই নিশ্চয়ই রতন তাকে নিয়ে গেছে। রতনকে পীড়ন করলেই মেয়েটার সন্ধান মিলত, কিন্তু কিন্তু তুমি তা করলে না সর্দার, বরং আমি নিশ্চয়ই জানি রতন সেদিন এখানে ছিল না। আমার সঙ্গে বর্মা থেকে সে ফিরেছে অনেক রাতে। সেই রাতে সে আমার কাছেই ছিল। সকালে তোমাদের মুখে কথা শুনে সে তোমাদের সঙ্গেই বার হয়েছিল। ঘন্টা দুই আপ্রাণ খুঁজে এসে আমার কাছে ফিরে গেছে। আমি জানি মা জিন, তোমরা কেউই সেই বাঙালি ছেলেটাকে দেখতে পারো না। সে যে আমাদের কত কাজ করছে সেটাও তোমরা মানতে চাও না। এটা কিন্তু মোটেই ভালো নয়। হ্যাঁ, সকলে নিশ্চুপ হয়ে যায়, কারোর একটা কথা শোনা যায় না। শিখা বোঝে এই সুযোগে মীরার সন্ধান করা তার পক্ষে সহজ হবে। প্রত্যেকে তর্ক বিতর্কে মশগুল হয়ে আছে।
শিখা লক্ষ্য করে সব ঘরগুলোই অন্ধকার। কেবল দুখানা ঘরে লণ্ঠনের লালচে মৃদু আলো জ্বলছে। ওই দুখানা ঘরের মধ্যেই একখানাতে ওদের মিটিং চলছে। অপর ঘরখানায় কি ওরা মীরাকে আটকে রেখেছে? সন্দেহ হয় শিখার। পা টিপে টিপে শিখা ঘরখানার পেছন দিকে ছোট জানলার গোড়ায় এসে দাঁড়ায়। শিখা জানলা দিয়ে ঘরের ভেতরে উঁকি মারে। একটা লণ্ঠন ঘরের একটা কোণে মিটমিট করে জ্বলছিল। লণ্ঠনের সেই মৃদু আলোতে দেখতে পেল যে মীরা একখানা খাটিয়ার উপর উপুর হয়ে শুয়ে দুহাতে মুখ ঠেকে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে। মীরাকে এই অবস্থায় দেখে তার বুকটা ফেটে যায়। তার মনে হলো যে তার জন্যই মীরার আজ এই অবস্থা। সে যদি মীরাকে সঙ্গে নিয়ে না আসতো তাহলে তো তাকে এইভাবে বন্দিনী হতে হতো না মংপুর দলের হাতে। সে তখন চুপি চুপি ডাকল, মীরা, মীরা। মীরা সভয়ে চমকে উঠে এদিক ওদিক তাকালো একবার। সে দেখতে চেষ্টা করল কে তার নাম ধরে ডাকে। শিখা আবার ডাকল, এই মীরা, এদিকে আয়, আয় এদিকে। কে? কে তুমি? চুপ, আমি শিখা। জোরে কথা বলিস না, ওরা ওরা শুনতে পাবে। শিখা, শিখা কোথায় তুই? এই যে এদিকে, এদিকে জানলার কাছে, এদিকে আয়। মীরা তাড়াতাড়ি খাটিয়া থেকে উঠে জানালার কাছে এলো। ঘরের দরজাটা ভেতর থেকে বন্ধ করে দে, বুঝলি? ভেতর থেকে বন্ধ করার ব্যবস্থা যে নেই ভাই। আচ্ছা তাহলে চুপ করে দাঁড়া, আমি এই জানলাটা কেটে তোর আসবার ব্যবস্থা করে দিচ্ছি। এই কথা বলার সঙ্গে সঙ্গেই শিখা ছোড়া দিয়ে জানলার শিকগুলো কাটতে শুরু করলো। লোহার শিক নয়, সেগুলো বাঁশের শিক। অল্প কয়েক মিনিট চেষ্টা করার পরে শিকগুলো কাটা শেষ হলো। এবার অনায়াসেই একটা মানুষ ওই খোলা জানলা দিয়ে যাতায়াত করতে পারে। আর দেরি নয় মীরা, শিগগির শিগগির বেরিয়ে পড়, আয় তাড়াতাড়ি। কিন্তু কিন্তু এদের সতর্ক দৃষ্টি এড়িয়ে তুমি এলে কি করে? আবার আমরা যাবই বা কি করে? ধরা পড়বো যে। সাহস করে চলে আয় আমার সঙ্গে এই মুহূর্তে, একটু দেরি করিস নে। ওদিকে ওদের একটা মিটিং হচ্ছে, 1 মিনিটও নয়, তাড়াতাড়ি আয়। হাঁটতে পারবি তো? খুব পারবো। এখন আমায় নিয়ে চলো শিখা, এখনই। অতি সন্তর্পণে মীরা বের হয়ে আসে। এদিকে তখন তর্ক বিতর্ক সপ্তমে চলেছে। মংপুর কণ্ঠস্বর শোনা যায়, আমি যা বলছি তোমাদের তাই করতে হবে। আমার আদেশ যে না শুনবে তাকে মৃত্যুবরণ করতে হবে। আমার হাত থেকে তার মুক্তি নেই। মীরা সভয়ে দাঁড়ায়, তার পা আর ওঠে না। শিখা তার হাত ধরে টানে। কথা বলবার সময় নেই। কথার শব্দ যদি কোনো রকমে ওরা শুনতে পায় তাহলে তাদের দুজনকে মৃত্যুবরণ করতে হবে। জঙ্গলের মধ্যে দিয়ে মীরাকে নিয়ে শিখা ছুটে চলে। এতক্ষণ কথা বলবার অবকাশ হয়। মীরা তখন হাঁপাচ্ছে। এখনই এত ক্লান্ত হলে চলবে না মীরা। কাছেই কুতুবদিয়া, ওখানে যতক্ষণ না পৌঁছাচ্ছি ততক্ষণ আমরা নিরাপদ নই। হয়তো এখনই ওদের মিটিং শেষ হয়ে যাবে। তারপর কিন্তু ওরা যখন দেখতে পাবে যে বন্দিনী নেই, তখন আমাদের অবস্থা কি হবে ভেবেছিস? মীরার পা ভেঙে পড়েছিল ভয়ে, দুর্বলতায়। কিন্তু নিজের অবস্থা মনে করে সে সোজা হয়ে দাঁড়ায়, বলে, না না না, আমি পারবো শিখা। যেমন করেই হোক তুই উদ্ধার করে আমায় কলকাতায় নিয়ে চল। মীরার দু চোখ দিয়ে জল ঝরে পড়ে। সন্তর্পণে মীরাকে ধরে শিখা চলে। সরু পথটা সে পেয়েছে। রাত্রে এ পথে লোকজন চলাচল করে না। যারা করে দল না ভেদে তারা চলতে সাহস পায় না। পার্বত্য দেশবাসীরা নিতান্ত নিরীহ লোক নয়। চুরি, ডাকাতি, হত্যা আর লুণ্ঠন এদের নিত্যকার কাজ। এখন এদের মধ্যে সমর্থ ছেলেরা সৈন্যদলে ভর্তি হয়ে চলে গেছে। যারা আছে তাদের মধ্যে বেশিরভাগই বৃদ্ধ, স্ত্রীলোক আর শিশু।
তাই রাত্রে তারা প্রায়ই ঘর থেকে বের হয় না। দূরে দেখা যায় কুতুবদিয়া বাতিঘর। আলো আর জ্বলে না সেখানে, বিমানের আক্রমণের জন্য নিষ্প্রতীপ হয়ে আছে। কুতুবদিয়ায় সৈন্যদের ঘাঁটি আছে, শিখা তা জানে। কোনো রকমে আর খানিকটা গেলে তারা আশ্রয় পাবে। অবসন্ন মীরা আর হাঁটতে পারছিল না, তাকে কোনো রকমে টানতে টানতে পথ চলে শিখা। দাঁড়াও, এগিয়েও না, থামো। হঠাৎ থমকে দাঁড়ায় শিখা। চোখের ওপর এসে পড়ে তীব্র উজ্জ্বল আলো। সঙ্গে সঙ্গে কানে ভেসে আসে কর্কশ অট্টহাসি। মংপো মুহূর্তে শিখার সমস্ত শক্তি যেন অন্তর্হিত হয়ে যায়। মীরা বসে পড়ে, আর এক পা চলবার ক্ষমতা নেই তার। যদিও শিখা অত্যন্ত ক্লান্ত, তবুও সে বিপদের সামনে এসে সভয়ে দাঁড়াবার চেষ্টা করে। মংপোর কণ্ঠস্বর শোনা যায়, খুব পালিয়েছ মিজরায়। আজ কয়েকদিন তুমি আমাদের যা হয়রানি করেছ তা আর বলবার নয়। আজ আবার সুযোগ বুঝে আমাদের মিটিংয়ে অবকাশে আমাদের বন্দীকে মুক্ত করে নিয়ে চলেছ। ভাগ্যের সঙ্গে সঙ্গে জানতে পেরেছি, নইলে তুমি তো যেতেই। আমার অতগুলো টাকাও আর পেতুম না। পার্বত্য পথে এত তাড়াতাড়ি মংপো 10-12 জন লোক নিয়ে আসতে পারে তা শিখা ভাবতেও পারে না। সৈন্যদের ঘাঁটি আর বেশি দূরে নয়, হয়তো মাইলখানেক হবে। এত দূরে এসে সে মুক্তি পেল না। ক্ষোভে দুঃখে শিখা অধর দংশন করে। কিন্তু না, এত সহজে এমনভাবে আত্মসমর্পণ করবে না শিখা। সে মরবে, কিন্তু মেরে মরবে। হাতে তার সুটকেসের মধ্যে স্টেন গান। অনেকবার ফায়ার করা চলবে। তার শব্দ পেয়ে নিকটবর্তী ঘাঁটির সৈন্যদল যদি আসে। এগিয়ে আসে মংপো। বন্দিনী দুটি মেয়েকে ঘিরে ফেলার চেষ্টা করে। স্টেন গান গর্জন করে ওঠে সেই মুহূর্তে। একটা নয়, ইতস্তত বিক্ষিপ্ত হয় স্টেন গানের গুলি। প্রথমেই গুলি বিঁধল মংপোর এক অনুচরের কপালে, আর একজনের বুকের পাশে। মীরার হাতে শিখার রিভলভার গর্জন করে স্তম্ভিত হয়ে গেছে মংপো আর তার সঙ্গীরা। কিন্তু ভাববার তখন সময় নেই। কিন্তু গুলি করবে কে? পরপর 5টা গুলিতে 5 জন মাটিতে লুটিয়ে পড়ে। সঙ্গে সঙ্গে মংপোর সঙ্গীরা পালাতে থাকে। কিন্তু পেছনে স্রোতের মতো দস্যুদল ছুটে আসছে। তারাও ইতস্তত ফায়ার করতে করতে আসছে। হাত তোলো, অস্ত্র ফেলো, হাত তুলে দাঁড়াও। পেছনে ফিরে যায় শিখা। সর্বনাশ, আর বুঝি রক্ষা নেই। দলের অধিকর্তা মংপো আবার আদেশ দেয়, গ্রেফতার করো, গ্রেফতার করো। যে পালাতে যাবে তাকে গুলি করো। শিখা দুহাতে মুখ ঢাকে। অথচ মাত্র 1 মাইল দূরে রয়েছে সৈন্যদল। তারা কি ঘুমিয়ে আছে? এতগুলো ফায়ারের শব্দ কি তারা বুঝতে পারল না? এত কাছে দুটো অসহায় তরুণীকে দস্যুদল বন্দি করে নিয়ে যাচ্ছে। কোথায় নিয়ে যাচ্ছে, তাদের ভাগ্যে কি আছে, ঈশ্বর ছাড়া তা কেই বা বলতে পারে। অতঃপর দস্যুরা ওদের দুজনকে ঘিরে নিয়ে বনপথের দিকে এগিয়ে চলল। মীরাকে সে কিছু বলে না, শুধু সাহস দিয়ে দিয়ে দস্যুদের অনুসরণ করে পথ চলে শিখা। পাহাড় থেকে নেমেই একটা বাঁক ঘুরল দস্যুদল। দূরে একটা বাংলো ধরনের কুঠির দেখা যাচ্ছে, গাছপালায় ঘেরা কুটিরখানি। দূর থেকে কোনো দিক দিয়েই কুটিরখানির নজরে পড়ে না। পাহাড় ডিঙিয়ে কেন তারা যাচ্ছে এখন বুঝতে পারে শিখা। পাহাড় ঘুরে যাওয়ার পথ নেই। গভীর জঙ্গলে আর ছোট ছোট কাঁটা গাছে ঘেরা এই পাহাড়টা। একপাশে একটা প্রকাণ্ড খাদ। শুধু যে পথে তারা উঠছে সেইটুকু পথ কে যেন হাতে করে কেটে জঙ্গল পরিষ্কার করেছে। বাংলো বাড়িটাকে একটা ছোটখাটো দুর্গ বলাই চলে। কোনো দিক দিয়ে সেখানে যাওয়ার রাস্তা নেই। এত ঘন জঙ্গলে ভরা যে সূর্যের আলো বোধ হয় তার মধ্যে ঢুকতে পারে না। মানুষের দৃষ্টি তো কোন কথা, একমাত্র পথ শিখা দেখল, যে পথে ওরা এসছে সেই পাহাড় ডিঙিয়ে।
পালাতে হলে ওই পথেই পালাতে হবে। কিন্তু অতখানি পাহাড় ডিঙিয়ে পালিয়ে আসার কথা ভাবতেই পারে না শিখা। উপরন্তু পাহাড় পথে কেউ যে এসে দস্যুদের আক্রমণ করবে সেটাও তাদের পক্ষে খুব একটা সহজ হবে না। অনেক দূর থেকেই দস্যুরা শত্রুদের বন্দুক দিয়ে তাড়িয়ে দিতে পারবে। তাহলে কি তারা আর ভাবতে পারে না শিখা। পাহাড়ের লাগোয়া কুটিরে বন্দিনী শিখা আর মীরা, তবে হাত পা বাঁধা অবস্থায় বন্দিনী নয়। কুটিরের বাইরে কড়া পাহারা আছে, আর পাহারা আছে পার্বত্য পাথরের ঘাঁটিতে ঘাঁটিতে। কুটির থেকে বেরিয়ে এলেও তারা পালিয়ে যেতে পারবে না কোনো দিক দিয়ে। শিখা ভাবে একবার বেরোতে পারলে সে পাহাড়ি পথে যাবে না, যাবে জঙ্গলের পথে। একবার জঙ্গলের মধ্যে ঢুকে পড়তে পারলে আর তাদের সন্ধান করতে পারবে না কেউ। যদি বন্য জন্তুদের হাত এড়িয়ে যেতে পারে তাহলে হয়তো মুক্তি পেলেও পেতে পারে। 3 দিন পর রতনের সঙ্গে দেখা হলো। রতন এখানে এদের দলের একজন গণ্যমান্য পদস্থ ব্যক্তি। আজকালের মধ্যেই সে রওনা হবে মীরার মুক্তিপণের টাকা আনতে। মীরার বাবা টাকা দিতে রাজি হয়েছেন। মংপো রতনকে সেই টাকা আনতে পাঠাবে ঠিক করেছে। যদি বা কোনো বিপদ ঘটে রতনের ওপর দিয়ে সেই ফাঁড়া কেটে যাবে, এটাই তার ইচ্ছে। তার উপর মীরা তো তার হাতের মধ্যেই রয়েছে, টাকা না দিয়ে তার বাবার কি উপায়? চিঠিতে স্পষ্টই লিখেছে মীরা তার বাবা যেন দস্যুদের ধরাবার চেষ্টা না করে বা পুলিশে খবর না দেয়, তাহলে এরা তাকে হত্যা করবে। এক ফাঁকে রতনকে শিখা বলে, একটি কাজ তোমায় করতে হবে রতন। মুক্তিপণের টাকাটা না নিয়ে এসে তোমাকে কোনো সাহায্যই করতে পারবো না দিদিমণি। তবে তোমাদের কোনো বিপদ হওয়ার সম্ভাবনা বুঝলেই আগে খবরটুকু জানিয়ে দেব। তখন একবার মরিয়া হয়ে উদ্ধারের চেষ্টাও করব। তোমাকে আমাদের উদ্ধার করতে হবে না, শুধু তুমি একটি রিভলভার বেশ ভালো দেখে বেছে আর গুলি ভরে আমাকে দিয়ে যাবে, কেমন? এ আর শক্ত কথা কি, আমার হাতে সর্দার অনেক রিভলভার দিয়ে রেখেছে, কিন্তু খুব সাবধানে রাখবেন দিদিমণি, নইলে আমাদের কারোরই রেহাই নেই। পরের দিন রাত্রেই একটা রিভলভার দিয়ে গেল রতন, আর বলে গেল কয়েকদিন তারা দেখা পাওয়া যাবে না। টাকা আনতে যাচ্ছে সে, ফিরে না আসা পর্যন্ত সর্দার দলবল নিয়ে এখানেই আমার অপেক্ষা করবে। এখন শুধু সাবধান থাকতে হবে শিখাকে। শিখা কোনো জবাব দেয় না, রিভলভারটা শুধু পরীক্ষা করে নেয়। বেশ আধুনিক ধরনের রিভলভার। হঠাৎই তা থেকে গুলি ছুটে যাওয়ার আশঙ্কা নেই, এবং গুলি ছোঁড়বার সময় বিন্দুমাত্র শব্দ হয় না, নিঃশব্দে গুলি বেরিয়ে যাবে। শিখা মনে মনে নিশ্চিন্ত হয়, বুকের জামার ভেতরে লুকিয়ে রাখে সেটা। কয়েকদিন থেকে শিখা লক্ষ্য করছে দূরে পাহাড়ের ওপরে মিলিটারি গোড়ারা মাঝে মাঝে বেড়াতে আসে। বোধহয় ছুটির দিনে ওই পাহাড়টার কাছেই বেড়াবার জায়গা পছন্দ করে নিয়েছে। সেদিন দুপুরের সময় একদল গোড়া এসছিল সেখানে বেড়াতে। গোড়ারা পাহাড়ের এ পিঠেও অনেকটা চলে এসছিল। শিখা বোধহয় এই সুযোগটাই খুঁজছিল। তার ঘর থেকে গোড়াদের পাশে প্রায় 1 হাত দূরে টিপ করে গুলি ছুড়ল। পরপর রিভলভারের সবকটা গুলি একেবারে শেষ করে দিল ওই গোড়াদের দিকে। গুলিগুলো সব নিঃশব্দে ছুটে গেল। হঠাৎ তাদের লক্ষ্য করে গুলি ছোড়া হচ্ছে দেখে গোড়াদের দল মাটিতে শুয়ে পড়ল। গুলিগুলো তাদের কান ঘেঁষে শাঁ শাঁ করে বেরিয়ে যাচ্ছে। বিপদ বুঝে তারা শুয়ে শুয়ে তাদের বিপদের সংকেত জানিয়ে দিল বাঁশি বাজিয়ে। পাহাড়ের ও পিঠেও বোধহয় একদল গোড়া ছিল। পাহাড় পার হয়ে তারাও ছুটে এলো। সঙ্গে সঙ্গে একদল সৈন্য সেখানে হাজির হয়ে গেল। তারা রিভলভার স্টেন গান নিয়ে কুটিরের দিকে এগিয়ে আসতে লাগল। মংপো প্রথমে কিছু বুঝতে পারেনি, কিন্তু যখন দেখল গোড়ার দল তাদের ঘাঁটি আক্রমণ করতে আসছে, তখন তার শিবিরেও সাজো সাজো রব পড়ে গেল। শিখা ইতিমধ্যে জানলা দিয়ে তার রিভলভার ফেলে দিয়েছে। কোথা থেকে কি হলো ঠিক বোঝা গেল না। সৈন্যদল মংপোর কুঠির ঘিরে ফেলেছে, কিন্তু তারা অপেক্ষা করল আরও কিছুক্ষণ। বোধহয় শত্রুর শক্তির কথাই ভাবছিল তারা। মংপোর একজন অনুচর দরজার ফাঁক দিয়ে ব্যাপারটা দেখতে এসে সৈন্যর এক গুলিতেই ভবলীলা সাঙ্গ করে
লুটিয়ে পড়ল সেখানে। শীঘ্রই দলে দলে সৈন্য এসে সেখানে জমা হলো। একজন মিলিটারি অফিসার সৈন্যদল পরিচালনা করতে লাগলেন। মংপোর কুটির আক্রমণ করল ওরা, কিন্তু মুষ্টিমেয় লোক নিয়ে অতগুলো সশস্ত্র সৈনিকের সঙ্গে যুদ্ধ করবার ক্ষমতা ওই দস্যু দলের আর কোথায়। তবু সাহসী মংপো এবং তার অনুচরেরা প্রাণপণে ওদের সঙ্গে খানিকক্ষণ লড়াই করল। কিন্তু যখন বুঝল যে জয়ের আশা একেবারেই অসম্ভব, তখন মংপো এবং তার সঙ্গীরা অস্ত্র ফেলে দিয়ে হাত তুলে দাঁড়ালো। এগিয়ে আসে শিখা, মিলিটারি অফিসারকে ইংরাজিতে সব বুঝিয়ে বলে, আর বলে এরা জাপানিদের গুপ্তচর। বিশ্বাসঘাতক মংপোকে তারা চিনেছে। চিরদিনের দস্যুবৃত্তি যার ব্যবসায়, সে ব্রিটিশদের বেতন নিয়ে জাপানিদের সঙ্গে ষড়যন্ত্র করছে। তার সকল চাতুরি ধরা পড়ে গেছে। নিশ্চলভাবে দাঁড়িয়ে থাকে মংপো। মুহূর্তের মধ্যে নিজের পরিণাম চিন্তা করে নেয় সে। সামরিক বিচারে তার হবে চরম দণ্ড, আর সে দণ্ড নিতে হবে যাদের সে আজীবন ঘৃণা করেছে, সেই ব্রিটিশদের হাতে। অসম্ভব। সমস্ত দস্যুদলকে ঘিরে মিলিটারি অফিসার নিয়ে চলল পাহাড়ের উপর দিয়ে। শিখা আর মীরাও চলল তাদের সঙ্গে। একটা ভীষণ অট্টহাসির শব্দে সচকিত শিখা আর বাকি সকলে মংপো সেই পাহাড়ের পাশের দিকে যে ভীষণ খাতটা ছিল সেইখান থেকে লাফিয়ে পড়ল। সর্বনাশ! এমনভাবে আত্মপ্রাণ বিসর্জন দিল মংপো। এত উপর থেকে ওই খাদে পড়ার সঙ্গে সঙ্গে তার সমস্ত অস্থি চুরমার হয়ে গেছে। অফিসার দুঃখের সঙ্গে বললেন, না, লোকটাকে জীবন্ত বন্দি করে নিয়ে যাওয়ার কৃতিত্ব হতে বঞ্চিত হতে হবে। মস্ত বড় ক্রেডিটটা হারালাম। কিন্তু মংপোকে ধরে নিয়ে যেতে না পারলেও মংপোর অনুচরদের সবাইকে নিয়ে গেল ওরা। সৈনিকদের সদর ঘাঁটিতে পৌঁছে শিখা যখন তার কাকার পরিচয় দিয়ে আনুপূর্বিক সমস্ত ঘটনা বর্ণনা করতে লাগল, তখন কমান্ডিং অফিসার দুই চোখ আগুনের মতো করে মংপোর অনুচরদের দিকে তাকিয়ে বললেন, গুলি করে মারো এই কুত্তাগুলোকে। তারপর চেয়ার থেকে উঠে এসে শিখার সঙ্গে করমর্দন করে তিনি বললেন, তোমার সাহস আর বুদ্ধি দেখে আমি খুব খুশি হয়েছি মিস রায়। আমি গভর্নমেন্টের কাছে লিখব তোমার কথা, যাতে তারা তোমাকে যথেষ্ট পুরস্কৃত করেন। বলা বাহুল্য সেই দিনই কমান্ডিং অফিসার শিখা আর মীরাকে একদল গোড়া সৈন্যর পাহারায় চট্টগ্রামে পাঠিয়ে দিলেন। কয়েকদিন পরে শিখাদের প্লেনখানা চক্রাকারে ঘুরে যখন দমদম বিমান ঘাঁটিতে নামল, তখন মীরা আনন্দে অধীর হয়ে উঠেছে। বিমান ঘাঁটিতে এসেছেন মীরার বাবা স্যার অশোক মিত্র। দিল্লিতে থাকেন, ভারত গভর্নমেন্টের একজন বড় অফিসার। এসেছেন মীরার মা কমলা দেবী, আরও বহু আত্মীয় বন্ধু। প্লেন থেকে নামল শিখা ও মীরা। শিখার জিনিসপত্র নিয়ে এলো রতন। মীরা ছুটে গিয়ে মায়ের গলা জড়িয়ে ধরে। স্যার অশোকের পায়ের ধুলো নেয় শিখা। আর্দ্র কণ্ঠে স্যার অশোক বললেন, তোমায় আশীর্বাদ করছি শিখা। তুমি যে দুঃসাহসিকতার সঙ্গে মীরাকে উদ্ধার করেছো, সত্যি তার কোনো তুলনা নেই। কিন্তু এই রতনের সাহায্য না পেলে কিছুই হতো না কাকাবাবু। মংপো যখন আমাদের বন্দি করে রেখেছিল, তখন আমরা একেবারে নিঃসহায়। সাহস করে রতন একটা রিভলভার না দিলে আমি ফায়ার করতে পারতাম না, ফলে সৈন্যরাও আসতো না। সেজন্যে নিশ্চয়ই আমরা ওকে পুরস্কৃত করব শিখা। এই ছেলেটার জন্যই যে তোমরা উদ্ধার লাভ করেছো, খবরের কাগজে আমরা সব পড়েছি। হ্যাঁ, সে সব কথা সত্যি। ওখানকার পুলিশ অফিসার আগে মীরার পরিচয় পাননি, পরে পরিচয় পেয়ে কি করে যে আমাদের উপকার করবেন তাই ঠিক করতে পারেন না। যাই হোক, আপনাদের মেয়েকে পৌঁছে দিয়ে আমার ছুটি, আমার দায়িত্ব ফুরলো। ও কথাটি বলো না শিখা, আমাদের সম্পর্ক আরো গভীরতর হলো বলতে পারো। সামনের সপ্তাহেই আমি তোমাকে আর রতনকে বিশেষভাবে পুরস্কৃত করব। সেই দিনে নিশ্চয়ই আসবে আশা করছি। তারা বিদায় নেন। রতনকে নিয়ে
শিখাও মোটরে ওঠে। তুমি আর কোথাও যাবে না রতন, আমার ছোট ভাইয়ের মতো আমার কাছেই থাকবে। তোমার মা বাপ ভাই বোন সকলেই মুক্ত হয়েছে, নিরাপদ জায়গায় তারা আশ্রয় পেয়েছেন, কাজেই তাদের জন্য তোমার আর ভাবনা নেই। তুমি এখন থেকে আমার কাছে থেকে আমাকে সাহায্য করবে, কেমন? রতনের দুটো চোখ সজল হয়ে ওঠে। কৃতজ্ঞতায় সে খানিকক্ষণ নির্বাক হয়ে রইল। শেষ হলো আমাদের আজকের গল্প অগ্নিশিখা। গল্পটি ভালো লাগলে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার জন্য। কেমন লাগলো আমাদের আজকের গল্প? আপনার সুচিন্তিত মতামত ও পরামর্শ জানান কমেন্ট বক্সে। পরবর্তী গল্পের আপডেট পেতে আমাদের ফলো করুন ফেসবুক ও ইনস্টাগ্রামে। আজ আসি, আবার দেখা হবে। ভয় থাকুক গল্পেই, চিত্ত হোক ভয় শূন্য।